প্রাঞ্জল এসেছে এক দুর্গম পাহাড়ি গ্রামে। তার বিশ্বাস এই গ্রামেই তার পৈতৃক ভিটা। প্রদ্যুনও ফিরে এসেছে দেশে, কিন্তু তাদের সময়কালের মধ্যে বহু বহু বছরের ব্যবধান। কিন্তু তাও দুজনেই যেন খুঁজে বেড়াচ্ছে কিছু। প্রাঞ্জল খুঁজছে তার পরিচয়, আর প্রদ্যুন খুঁজে চলেছে নিজের পরিচয় সৃষ্টি করার এক অমোঘ পথ। সেই পথে যেতে যেতে আর কত প্রাণ নেবে প্রদ্যুন? তার লোভের তৃষ্ণা কি শুধু পয়সায় মিটবে, নাকি আরো আরো নারকীয় হয়ে উঠবে তার কর্মকাণ্ড? শয়তানের সাথে হ্যান্ডশেক করার ক্ষমতা যার আছে সে থামবে না এত সহজে। এদিকে প্রাঞ্জল আপ্রাণ চেষ্টা করছে নিজের পরিচয় খুঁজে পেতে। ফাদার ব্রিগেনজার থেকে সাহায্য পাওয়া যায়, কিন্তু নিজের বংশ পরিচয় খুঁজতে গিয়ে সে নিজের মনের লোভের যে পরিচয় পাচ্ছে সেটাও একটা নতুন আবিষ্কার। ফিজিক্স স্কলারের এই স্বর্ণপ্রীতি নতুন দেখা যাচ্ছে। লোভ কি প্রাঞ্জলকে কঠিন কোনো পথে ঠেলে দিচ্ছে? সেই বিরাট নেকড়ে পাহাড়ি গ্রামে বছর বছর হারিয়ে যাওয়া মানুষ চার্চে গেলেই প্রাঞ্জলের অস্বস্তি হওয়া সব প্রশ্নের উত্তর নিয়ে আসছে গল্পের শেষ পর্ব। শুরু হচ্ছে উত্তর পুরুষের অন্তিম তথা শেষ পর্ব। শুনতে থাকুন। সারা রাত ভালো করে ঘুম হয়নি প্রাঞ্জলের। নতুন জায়গা, সারা রাত প্রচণ্ড ঠান্ডার দাপটে কনকন করে কেঁপেছে সে। হয়তো অতিরিক্ত ক্লান্তির থেকেই যেটুকু ঘুমোতে পেরেছে সেটুকুও গভীর ঘুম নয়। ছেঁড়া ছেঁড়া স্বপ্নে মাঝে মাঝে ফিরে ফিরে আসছে অতিকায় এক কালো নেকড়ে। আর চমকে ঘুমের চটক ভেঙে সজাগ হয়ে উঠছে। এভাবেই কেটেছে পুরো রাত্রি। ভোরের আলো ফুটতেই বিছানা ছেড়ে ঘরের লাগোয়া বারান্দায় দাঁড়ায় প্রাঞ্জল। দূরে পাহাড়ের মাথা ছুঁয়ে সূর্য উঠছে। লাল হয়ে আছে পাহাড়ের চূড়োগুলো দিনের প্রথম আলোর স্পর্শে। ঘরে কফি বানানোর সরঞ্জাম ছিলই। এক কাপ কফি বানিয়ে বারান্দায় বসে পাহাড়ের বুকে সূর্যোদয় দেখতে দেখতেই দিনের শুরুটা করল প্রাঞ্জল। মনে মনে আজকের সারা দিনের একটা প্ল্যান করে নিতে হবে। প্রাঞ্জল ঠিক করলো এই অচেনা জায়গাটাতে একে তাকে জিজ্ঞেস করে আরো বিভ্রান্ত হওয়ার থেকে সামান্য পরিচয় হয়েছে এমন কোনো মানুষকেই সমস্ত কথা খুলে বলবে। তার পৈতৃক বাড়ি যদি এখানেই কোথাও থেকে থাকে তবে সেটা খোঁজার জন্য টুরিস্ট সেজে ঘুরলেও হবে না। স্থানীয় লোকেদের সাহায্য প্রয়োজন। সবার প্রথমে ফাদার ব্রিগেনজার কথাই মাথায় আসলো তার। গতকাল তার সাহায্যেই তো এই হোমস্টেটা খুব সহজেই রুমটা পাওয়া গেল না। ফাদার এটাও বলেছেন যে যে কোনো সাহায্য লাগলে তাকেই বলতে। সবচেয়ে বড় কথা, প্রাঞ্জলের নাস্তিক বিজ্ঞান মনস্কতার সামান্য হলেও চির ধরেছে। কয়েকদিনের সমস্ত ঘটনা প্রবাহে তার। সবকিছুর মধ্যেই কেমন যেন একটা অতিপ্রাকৃতিক গন্ধ লুকিয়ে রয়েছে। সবকিছু এই দিনের আলোর মতো সহজ সরল মোটেই নয়। ফাদার ব্রিগেনজা হয়তো এমন কিছু বিষয়ে আলোকপাত করতে পারেন যা প্রাঞ্জলের মতো বিজ্ঞান মনস্ক শহুরে মানুষের পক্ষে ভাবা বা বোঝা দুষ্কর। সব দিক বিবেচনা করে সে ঠিক করলো ফাদারের কাছেই সমস্ত কিছু খুলে বলা ভালো। তাকে পাগল ভাবলে ভাবুক, কিছু যায় আসে না প্রাঞ্জলের। তার নিজের বাড়ি খুঁজে পাওয়া নিয়ে কথা। এইসব ভাবতে ভাবতেই প্রাঞ্জল খেয়াল করল দিন শুরুর সাথে সাথেই দোকানপাট খুলতে শুরু করেছে। মানুষের আনাগোনা শুরু হয়েছে বাজার এলাকায়। আর দেরি করল না প্রাঞ্জল। ফাদার ব্রিগেনজাকে নিশ্চয়ই এখন চার্চে পাওয়া যাবে। ছোট্ট একটা পিঠে ব্যাগে সারাদিনের মতো শুকনো খাবার আর টুকিটাকি জিনিস নিয়ে সে বেরিয়ে পড়ল। চার্চের সামনে ফাদার ব্রিগেনজা বড় এক ঝাঁঝরি করে ফুলের গাছগুলিতে জল দিচ্ছিলেন। প্রাঞ্জলকে দেখেই হাসি মুখে এগিয়ে এলেন তার দিকে। গুড মর্নিং ইয়াং ম্যান, কেমন লাগছে আমাদের এই পাহাড়ি গ্রাম? আজকে কোন দিকে ঘুরতে যাবে? গুড মর্নিং ফাদার, আমি আপনার কাছে এসেছি একটা বিষয় নিয়ে আলোচনা করতে, যদি একটু সময় দেন। হাতের ঝাঁঝরি মাটিতে নামিয়ে রেখে ফাদার ব্রিগেনজা প্রাঞ্জলের সামনে এসে দাঁড়ালেন। তারপর ঠান্ডা হাত প্রাঞ্জলের কাঁধে রেখে বললেন, কি হয়েছে? তোমাকে একটু চিন্তিত দেখাচ্ছে। ইজ এভরিথিং অলরাইট?
এইটুকু স্নেহের স্পর্শেই কিনা কে জানে। প্রাঞ্জলের চোখের কোণটা ভিজে উঠল একটু। কদিন যাবৎ যে মানসিক চাপ তার যাচ্ছে, তাতে কাঁধের উপর ভরসার হাতটা বড্ড দামি বলে মনে হলো প্রাঞ্জলের। ফাদার, আমরা কি কোথাও একটু বসে কথা বলতে পারি? আমার আপনাকে অনেক কিছু বলবার আছে। হ্যাঁ, নিশ্চয়ই। এসো, চার্চের ভেতরে এসো, আমরা ভেতরে বসে কথা বলি না হয়। এসো। চার্চের ভেতরটা তেমন আলোকিত নয়। একটা বেঞ্চে দুজন গুছিয়ে বসল। তারপর প্রাঞ্জল এক এক করে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা, সে চিঠি থেকে পাওয়া থেকে শুরু করে স্বপ্নে দেখা কালো নেকড়ের কথা, সে কাউন্টি ক্যাসেল ধাঁচের বিরাট বাড়ি, তার এই লামাগাঁও আসার কারণ, সবকিছুই খুলে বলল ফাদার ব্রিগেন্সাকে। শুধু সন্তর্পণে এড়িয়ে গেল স্বপ্নে দেখা গুপ্তধনের কথাকে। সমস্ত কিছুই খুব মন দিয়ে শুনলেন ফাদার। তার কপালে গভীর ভ্রুকুটি। প্রাঞ্জল পকেট থেকে বের করে কাল রাতে পাওয়া সোনার মোহরটি ফাদারের হাতে দিয়ে বলল, কাল রাতে হাঁটতে বেরিয়ে আমি এই জিনিসটা পাই। ফাদার ব্রিগেন্সা মোহর দেখে আশ্চর্য হলেও মুখে কোনো ভাবান্তর দেখা গেল না। ঘুরিয়ে ফিরিয়ে সেটা দেখে ফেরত দিলেন প্রাঞ্জলকে। তারপর নীরবতা ভেঙে তিনি প্রশ্ন করলেন, আচ্ছা, তোমার সম্পূর্ণ নামটা কি প্রাঞ্জল? মানে তোমার পদবী কি? সেনগুপ্তা। আমার পুরো নাম প্রাঞ্জল সেনগুপ্তা। আমার বাবা স্বর্গীয় প্রণবেশ সেনগুপ্তা। অদ্ভুত দৃষ্টিতে ফাদার তাকিয়ে রইলেন প্রাঞ্জলের দিকে। সেই অবাক দৃষ্টি কিছুটা অস্বস্তিতে ফেলে দিল প্রাঞ্জলকে। ফাদার বেঞ্চ ছেড়ে উঠে দ্রুত পায়ে পায়চারি করতে শুরু করেছেন। ক্ষণে ক্ষণে তার মুখ থেকে দিস ইজ রিমার্কেবল, হাউ সারপ্রাইজিং কথাগুলো শুনতে পারছে সে। তারপর একসময় প্রাঞ্জলের কাছে এসে তার হাত দুটো ধরে ফাদার বললেন, প্রাঞ্জল, তুমি সেনগুপ্ত পরিবারের ছেলে? আমি যে ভাবতেই পারছি না, আজ এতদিন পর কেউ ফিরে এসেছে সেই বংশের। উত্তেজনায় বুকের ধুকপুকানি বেড়ে যায় প্রাঞ্জলের। ফাদার জানেন তার বংশের কথা। ব্যাকুল কণ্ঠে সে বলে ওঠে, হ্যাঁ ফাদার, আমি জানতাম না এই পাহাড়ি গ্রাম আমার ভিটে মাটি। আমি কলকাতায় মায়ের কাছে মানুষ। বাবার দিকের কাউকেই আমি ঠিক সেভাবে চিনি না, জানি না। আপনি জানেন কোথায় আমার ভিটে বাড়ি? আমি একবার সেখানে যেতে চাই। ধৈর্য ধরো প্রাঞ্জল, তোমাদের ভিটে বাড়ি আমি কেন, এই গ্রামের অনেকেই চেনে। কিন্তু সেই বাড়িতে তো একজন পরিচারক ছাড়া আর কেউই থাকে না। সেনগুপ্ত পরিবারের যে কেউ বেঁচে আছে তাই দেখেই তো আমি অবাক হয়ে যাচ্ছি। প্রাঞ্জলের জ্যাকেটের ভেতর ঘাড়ের কাছে রোয়াগুলো শুয়োপোকার মতো দাঁড়িয়ে যায়। তাদের পরিবারের আর কেউ বেঁচে নেই। তাহলে চিঠিটা কে লিখল? কে তাকে ডেকে আনলো দুর্গম এই পাহাড়ি গ্রামে? ফাদার যেন মনের কথা পড়তে পারেন। তিনি বললেন, দুটো জিনিসে খটকা লাগছে প্রাঞ্জল। এক নম্বর, তোমায় চিঠিটা কে লিখল? আর দুই নম্বর, তুমি স্বপ্নে গ্রিমকে কেন দেখলে? কি? কাকে দেখলাম? গ্রিম আবার কে? ফাদার এক হাতে গলায় ঝোলানো ক্রুজটা চেপে ধরে বললেন, গ্রিম কে নয় প্রাঞ্জল, প্রশ্নটা হওয়া উচিত গ্রিম কেন। স্বপ্নে গ্রিম কেন? আমি কিছুই বুঝতে পারছি না ফাদার, আপনি কি সব বলছেন? গ্রিম কাকে বলে তা আমি নিজেই জানি না। গ্রিম একটা অশুভ লক্ষণ প্রাঞ্জল। গ্রিম হলো সাক্ষাৎ মৃত্যু। প্রভু যিশুর কল্যাণময় জগতের বাইরে যে অন্ধকার একটা দুনিয়া আছে, সেই দুনিয়ার এক ভয়ানক জীব এই গ্রিম। কথিত আছে, যে গ্রিমকে দেখে বা যাকে গ্রিম দেখা দেয় সেই মানুষের মৃত্যু অবশ্যম্ভাবী। প্রাঞ্জলের মুখ থেকে অস্ফুটে বেরিয়ে এলো একটা শব্দ, আন্ধুয়া। ফাদার যেন একটু শিউরে উঠলেন। প্রাঞ্জলের চোখে মুখে স্পষ্ট আতঙ্ক। ফাদার ব্রিগেন্সা পুরনো একটা আলমারি থেকে একটা বই বের করে আনলেন। পাতা উল্টে উল্টে এক জায়গায় এসে স্থির হয়ে বইটা এগিয়ে দিলেন তিনি প্রাঞ্জলের দিকে। বইয়ের পাতা জোড়া একটা নিপুণ হাতে আঁকা ছবি। এক কালো রঙের নেকড়ে বাঘের মতো দেখতে সেই প্রাণী। চোখগুলো সাদা, করাতের ফলার মতো দাঁত বেরিয়ে রয়েছে লাল জিভের পাশ দিয়ে। মানুষের কঙ্কাল করটি ছড়িয়ে রয়েছে প্রাণীটার চারিদিকে। আগুনের লেলিহান শিখা ঘিরে রয়েছে চারিদিকে, ঠিক যেন নরকের
অগ্নিকুণ্ডের মাঝে দাঁড়িয়ে রয়েছে গ্রিম। হুবহু মিলে যাচ্ছে তার স্বপ্নে দেখা প্রাণীটির সাথে এই ছবি। কাঁপা কাঁপা হাতে বইটা ফেরত দিয়ে দিল প্রাঞ্জল। তার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। ফাদার আবার বলতে শুরু করলেন, ব্যাপার হলো, স্বপ্নে গ্রিমকে দেখলে সেটার প্রভাব আমারও অজানা, কিন্তু আমি তোমায় তোমার বাড়ি খুঁজতে সাহায্য করতে পারি প্রাঞ্জল। এই গ্রামের শেষে পাহাড়ের ধারে যেখান থেকে পাইন বন শুরু হয়েছে, ঠিক তার সামনেই তোমাদের পৈতৃক বাড়ি। ধন্যবাদ ফাদার। আর একটা প্রশ্ন আছে আমার। আপনি কি আমার বাবাকে চিনতেন? মানে প্রণবেশ সেনগুপ্তার সাথে আপনার কি কোনো আলাপ ছিল? ইয়েস মাই সন, প্রণবেশকে আমি চিনতাম। আজ থেকে প্রায় 30 বছর আগেকার কথা। সেই স্মৃতি আজ মলিন, কিন্তু আমার মনে আছে তোমার বাবা ছিলেন ভারতীয় বায়ুসেনার একজন উইং কমান্ডার। শুনেছিলাম তিনি বিবাহ করেছেন, কিন্তু এই লামাগাউনতে যখন এসে তিনি বসবাস শুরু করেন, তার কদিন পরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি দেহ রাখেন। খুবই দুঃখজনক ঘটনা। এত কম বয়সে এরকম একজন মানুষের চলে যাওয়াটা, দিস ইজ ভেরি স্যাড, ভেরি স্যাড। প্রাঞ্জলের চোখের কোণে জল চলে এলো নিমেষে। এই প্রথম সে শুনল তার বাবার কথা, ঠিকভাবে জানল তার বাবার পরিচয়। আজন্ম অপরিচিত এক মানুষের জন্য ব্যথায় ভারাক্রান্ত হয়ে উঠল তার হৃদয়। মন ঠিক করে নিল সে নিমেষে যে যাবে তার নিজের বাড়ি, যা হয় হবে। সে একবার নিজের বংশের সাথে পরিচয় লাভ করবেই করবে। ফাদার, আমি নিজের বাড়িতে একবার যেতে চাই। আমি আর 2 দিন আছি এই গ্রামে, তারপর ফিরে যাব। আপনি দয়া করে একটু ব্যবস্থা করে দিন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমি একজন পোর্টারকে বলে দিচ্ছি, তোমার মালপত্র সব পৌঁছে যাবে। রাস্তা তো তোমায় বলেই দিলাম, এখনই বেরিয়ে পড়ো। ওই বাড়িতে একজন দারোয়ান আছে, সেই আবার কেয়ারটেকার। যদি তোমায় ঢুকতে দিতে বাধা দেয়, আমার নাম করে বলবে আমি সম্মতি দিয়েছি। আশা করি কোনো অসুবিধা হবে না। অশেষ কৃতজ্ঞতায় ফাদারের হাত দুটো ধরে 2 মুহূর্ত সেই ভাবে থেকে চার্চ থেকে বেরিয়ে এলো প্রাঞ্জল। গ্রামের সীমা অবধি হেঁটে যেতে লাগলো প্রায় 15 মিনিট। তারপর একটা বাঁক ঘুরতেই দূর থেকে নজরে এলো তার বাড়িটা। ধূসর পাথরের বিরাট বাড়ি, কালো রঙের ব্রিটিশ কায়দার ছাদ। দূর থেকে লাল পাতায় ছাওয়া ম্যাপেল গাছটাও নজরে করতে পারল সে। অদ্ভুত ব্যাপার যে সেরকম ভয় করছে না আর তার। নিজের বাড়ি, বংশের আস্তানার সামনে এসে দাঁড়িয়ে তার মনে এক অদ্ভুত শান্তি এসেছে যেন। লোহার ভারী গেট, গেটের ওপারে বিরাট বাগান, বন্ধ হয়ে পড়ে থাকা একটা ফোয়ারা, তার মাঝখান দিয়ে নুড়ি পাথর ফেলা রাস্তা সোজা চলে গেছে বাড়ির সদর দরজার দিকে। গেট ঠেলে ঢুকতে গিয়ে চারপাশটা একবার দেখে নিল প্রাঞ্জল। না, কালো নেকড়ে তো দূর, একটা সামান্য পোকামাকড় নেই, পাখির ডাক নেই। শান্ত নিঝুম হয়ে আছে চারিদিক। গেট খুলে এদিক ওদিক দেখতে দেখতে এগিয়ে এসেছে এমন সময় বাজঘাই গলার এক চিৎকারে চমকে উঠল প্রাঞ্জল। অশীতিপর এক বৃদ্ধ দাঁড়িয়ে আছে গেটের ঠিক পাশে। আশ্চর্য ব্যাপার তো, গেট খুলে যখন সে ঢুকেছে ওই তখন তো কাউকেই দেখতে পায়নি। এই মানুষটা যেন মাটি ফুঁড়ে উদয় হলো। এক নাগারে চিৎকার আর দুর্বোধ্য ভাষায় কি বলেই চলেছে মানুষটা। আগা গোড়া কালো একটা জব্বার মতো দেখতে কাপড় গায়ে, চোখের মনি সাদাটে, নিশ্চয়ই ছানি পড়েছে। ফোঁস ফোঁস করে কুকুরের মতো নিঃশ্বাস ছাড়ছে। আর সন্ত্রস্ত প্রাঞ্জল দেখল তার দিকে এগিয়ে আসছে এবার মানুষটা। কাছে এসেই প্রায় ধমকের সুরে জড়ানো ইংরেজিতে লোকটা বলে ওঠে, কে তুমি? কে তোমায় এই জায়গাতে ঢোকার অনুমতি দিয়েছে? এখনই বেরিয়ে যাও এই জায়গা থেকে, বেরো বলছি। কেমন মারমুখী হয়ে উঠেছে এবার লোকটা। তাড়াতাড়ি কোনো মতে প্রাঞ্জল নিজের নামটুকু বলার সুযোগ পেল, আর তাতেই কাজ হলো ম্যাজিকের মতো। মারমুখী মানুষটা পোষা কুকুরের মতো প্রাঞ্জলের গা ঘেঁষে দাঁড়িয়ে পরম মমতায় তার গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে দিতে বলল, মাস্টার, আপনি ফিরে এসেছেন। আপনি ফিরে এসেছেন মাস্টার প্রাঞ্জল। কত কথা শুনেছি আমি আপনার। আমি জানতাম আপনিও ফিরে আসবেন। ফিরে তো আসতেই হতো।
বলে সাথে সাথেই প্রাঞ্জলের পিঠের ব্যাগটা নিজের হাতে তুলে নিয়ে লোকটা বলল, মাই নেম ইজ জোসেফ। আমি আপনার বংশের বাটলার। আমার বাবাও এই বংশের বাটলার ছিলেন। তারপর আমি আছি। বহুদিন এই বাড়ি আগলে বসে আছি মাস্টার প্রাঞ্জল। বড় নাই। আসুন, আপনি ভিতরে আসুন। প্লিজ কাম ইন। ফাদার তবে এর কথাই বলেছিল। যাক, তবে কোনো অসুবিধা হয়নি কোনো। বাড়ির ভেতরে প্রবেশ করে খানিকটা চমকে উঠল প্রাঞ্জল। বেশ সুন্দর করে সাজানো গোছানো ভেতরটা। একদিকে ফায়ারপ্লেসে আগুন জ্বলছে, বাহারি বিলিতি আসবাবে সাজানো সব কিছু। ঘরের মাঝে দেওয়াল জোড়া এক প্রাচীন অয়েল পেন্টিং, এক সুপুরুষ চেহারার ব্যক্তির ছবি। প্রাঞ্জল বুঝল তারই কোনো পূর্বপুরুষ হবেন। ছবিতে পোশাক দেখে মনে হয় তিনি পেশায় উকিল ছিলেন। কয়েক মুহূর্ত ছবিটার দিকে তাকিয়ে থাকতে থাকতেই মাথাটা কেমন ঝিমঝিম করে উঠল প্রাঞ্জলের। সোফার হাতল ধরে নিজেকে সামলে নিল সে। কোথায় যেন দেখেছে এই মুখ, এই চোখ সে, কিন্তু কিছুতেই সে মনে করতে পারল না। জোসেফ সেসব দেখেও যেন দেখল না। সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠে দোতলায় উঠছে। প্রাঞ্জল তার পিছু নিল। একটা ঘর খুলে দিল জোসেফ। ভিতরে ঢুকে এলো প্রাঞ্জল সেই ঘরের। জোসেফ বলল, এই আপনার বাবার ঘর মাস্টার প্রাঞ্জল। এখানেই তিনি থাকতেন। আপনি এই ঘরেই থাকুন, আমি আপনার খাবারের ব্যবস্থা করি। বলেই জোসেফ চলে গেল ঘর ছেড়ে। একাকী প্রাঞ্জল জগৎ সংসার ভুলে তাকিয়ে রইল দেওয়ালে টাঙানো বাঁধানো একটা ফ্রেমের দিকে। সামরিক পোশাক পরা এক পুরুষ, সুঠাম শরীর আর অবিকল তার মতোই অনেকটা মুখ। চিনতে এক মুহূর্ত লাগলো না কে এই ছবির মানুষটা। প্রাঞ্জলের বাবা প্রণবেশ সেনগুপ্তর ছবি। প্রাঞ্জল টেরও পেল না কখন যেন তার চোখ দিয়ে টপটপ করে জল ঝরে পড়ছে কাঠের মেঝেতে। প্রাণ ভরে বাবার ছবির দিকে তাকিয়ে থাকল সে। তারপর একসময় ধাতস্থ হয়ে বিছানায় বসল। অবশেষে তার এই অনিশ্চিত পথের যাত্রা সফল হয়েছে। সে খুঁজে পেয়েছে তার বাড়ি, খুঁজে পেয়েছে তার জন্ম অপরিচিত বাবাকে। বড়ই শান্ত লাগছে তার মন। তার ইচ্ছে করলো পুরো বাড়িটা ঘুরে দেখার। বিরাট বাড়ি, প্রচুর ঘর। মাটির নিচের ঘরে শতবর্ষ পুরনো ওয়াইনের ঘর রয়েছে, রয়েছে এক সুবৃহৎ লাইব্রেরি। সমস্ত কিছু ঘুরে দেখতে দেখতেই দুপুর কাবার করে বিকেল করে ফেলল সে। জোসেফের ঘর সার্ভেন্ট কোয়ার্টারে, বাড়ির পেছনের দিকে। ঠিক 8টার সময় প্রাঞ্জলকে রাতের খাবার সার্ভ করে জোসেফ চলে গেল নিজের ঘরে। এই জোসেফকে কেন জানি ঠিক সুবিধের মনে হয় না প্রাঞ্জলের। কেমন অদ্ভুত সাদা চোখের দৃষ্টি, গায়ে যেন কেমন একটা বুনো বুনো গন্ধ। হয়তো স্নান করে না এই শীতে। সেসব নিয়ে আর ভাবল না প্রাঞ্জল। লাইব্রেরি থেকে একটা বই নিয়ে বিছানায় শুয়ে পড়তে পড়তে একসময় ঘুমিয়ে গেল সে। বিরাট গ্র্যান্ডফাদার ক্লকে 12টার ঘন্টা বাজতেই একটা অজানা অস্বস্তিতে প্রাঞ্জলের গাঢ় ঘুমটা নিমেষে ভেঙে গেল। শুধু কি ঘড়ির ঘন্টার শব্দ? না তো, অন্য কোনো শব্দে ঘুম ভেঙেছে প্রাঞ্জলের। হ্যাঁ, এই তো আবার সে শুনতে পেল গুমিয়ে গুমিয়ে কান্নার শব্দ ভেসে আসছে। ঝটপট লেপের ভেতর থেকে বেরিয়ে আসলো সে। কান্নার আওয়াজটা আসছে নিচের থেকে। জোসেফ তো নেই। এই পুরো বাড়িতে এখন প্রাঞ্জল সম্পূর্ণ একা। তীব্র শীতের মতোই তীব্র এক ভয় এবার প্রাঞ্জলকে ঘিরে ধরল। এতক্ষণ একটানা সুরে একজনেরই কান্নার আওয়াজ সে শুনতে পাচ্ছিল। এবার এক এক করে আরো অনেক কণ্ঠে কান্নার রোল উঠল পুরো বাড়ি জুড়ে। বাচ্চা, নারী, পুরুষ সব রকম কণ্ঠে একটানা অশুভ সুরে কান্নার আওয়াজ আসছে সারা বাড়ি জুড়ে। যেন অনেক অনেক মানুষ মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, আর তাদের গলা দিয়ে বেরিয়ে আসা সেই যন্ত্রণায় কান্নার আওয়াজে কাঁপিয়ে তুলছে এই বাড়ি। প্রতিক্ষণে সেই কান্নার শব্দ প্রাঞ্জলকে গিলে খাওয়ার জন্য যেন তাড়া করে বেড়াচ্ছে। মাথার ভেতর সবকিছু তালগোল পাকিয়ে যেতে থাকে প্রাঞ্জলের। মাটিতে বসে পড়ে চিৎকার করে, জোসেফ, জোসেফ,
বলে ডাকতে থাকে। তারপর একসময় হঠাৎ করেই যেমন শুরু হয়েছিল কান্নার শব্দ, সেরকম হঠাৎ করেই সব থেমে যায়। আদিম এক নীরবতায় ডুবে যেতে থাকে বাড়িটা। প্রাঞ্জল দেখে বন্ধ দরজার ফাঁক দিয়ে একটু একটু করে সোনালি আলোর ধারা এগিয়ে আসছে। তবে কি জোসেফ লণ্ঠন জ্বালিয়ে আসছে তার ডাক শুনে? দরজাটা খুলবে সে। দরজার নিচ দিয়ে সোনালি আলো চুমিয়ে ভেতরে এসে পড়েছে। তারপর দরজায় চাপ এসে পড়ে। প্রাঞ্জল বোঝে কেউ দরজাটা ঠেলছে ওপাশ থেকে। বিপদ বোঝে প্রাঞ্জল, দরজা খুলতে দেওয়া যাবে না। সে প্রাণপণে দরজাটা গায়ের সমস্ত শক্তি দিয়ে চেপে ধরে ঘরের ভেতর দিক দিয়ে। কিন্তু ওদিকের চাপ সামাল দেওয়া মুশকিল। এত ভারী সেগুন কাঠের দরজা বেঁকে যাচ্ছে চাপ সামলাতে না পেরে। ছিটকিনিটা উপরে চলে আসবে এবার। ভীষণ জোরে এক ধাক্কায় ছিটকে পড়ে প্রাঞ্জল ঘরের মেঝেতে। আর সশব্দে দরজাটা ভেঙে পড়ে ঠিক তার সামনে। ভাঙা দরজা দিয়ে কোনো মানুষ নয়, কোনো প্রেত নয়, রাশি রাশি সোনার মোহর, মণি, মুক্ত জহরত বাঁধ ভাঙা নদীর ঢেউয়ের মতো ধেয়ে আসে প্রাঞ্জলের দিকে। ঘটনার আকস্মিকতায় প্রাঞ্জল ভয় পেতেও যেন ভুলে গেল। অবিরাম ধারায় মোহর, মণি মুক্ত ঘরে এসে ঢুকছে। ধীরে ধীরে সেগুলো পোকার মতো কিলবিল করতে করতে প্রাঞ্জলের পা বেশ শরীরে উঠে আসতে থাকে। প্রাঞ্জল হাত পা ছুড়ে যতই ছেড়ে ফেলতে চায় ততই তার শরীর জুড়ে আরো বেশি করে বিষাক্ত পোকার মতো বেয়ে উঠতে থাকে সেই রাশি রাশি মোহর, সোনা দানা। ক্রমেই সেই বিপুল মোহর আর রত্ন ভাণ্ডারের তলায় চাপা পড়ে যায় প্রাঞ্জল। তার পা থেকে শুরু করে কোমর, বুক হয়ে সেগুলো উঠে এসেছে তার মুখ অব্দি। তাও নিস্তার নেই। সোনার ভারে চাপা পড়ে গিয়েছে সে। নড়ার শক্তি পর্যন্ত নেই। শ্বাস নিতে পারছে না প্রাঞ্জল। মুখ, নাক সবকিছুই ঢাকা পড়ে গিয়েছে তার। চোখ বন্ধ হয়ে আসার ঠিক আগের মুহূর্তে প্রাঞ্জল দেখতে পায় দরজার গোড়ায় দাঁড়িয়ে আছে এক প্রেত মূর্তি। অন্ধকার কালো শরীর, হাড় মজ্জার উপর পাতলা কালো চামড়ার আবরণ। বিশ্রী কুটিল মুখের গলিত চামড়ায় জায়গায় জায়গায় লেগে রয়েছে সোনার মোহর, হিরে, মানিক। বিভৎস দাঁতগুলো কিসের যেন এক উল্লাসে হাসছে। তারপর আর কিছুই মনে নেই প্রাঞ্জলের। শুধুই গাঢ় নিকষ অন্ধকারে হারিয়ে যায় তার চেতনা। কলিকাতা বন্দরে জাহাজটা ভিড়েছে বেশ কিছুক্ষণ। কলিকামিনদের হইচই, ভিড় একটু কমে আসতেই ফার্স্ট ক্লাস কেবিন থেকে বাইরে বেরিয়ে আসে প্রদ্যুন। সাথে তার এক বিশ্বস্ত অনুচর এবং ভৃত্য জোহান। মালিকের কথায় সব রকম কাজ করতেই সে সিদ্ধহস্ত। যদিও প্রদ্যুনের মনে যে গোপন অভিসন্ধি রয়েছে সেটা নিজের বিশ্বস্ত ভৃত্যকেও জানায়নি সে। অ্যাম্পিউসার থেকে শেখা শয়তান জাগানোর গুপ্তবিদ্যার এই প্রাচীন বইটা তাকে অসীম ক্ষমতার সামনে দাঁড় করিয়েছে। কিন্তু ধূর্ত প্রদ্যুন পা ফেলছে খুব সাবধানে। লন্ডন শহরেই সে রেখে এসেছে তার স্ত্রী এবং পুত্রকে। কোনো পিছুটান আপাতত নেই। সে ঠিক করেছে একটু নিভৃতে নিরালায় সে গড়ে তুলবে নিজের সাম্রাজ্য। একদিন সে রাজা বিজয়চন্দ্রের বন্ধু হয়ে তার রাজবাড়িতে থেকেছে। আজকে সময় এসেছে নিজের রাজত্ব, নিজের রাজবাড়ি বানানোর। তাই সঙ্গে করে সে ইংল্যান্ড থেকে নিয়ে এসেছে প্রভূত অর্থ। এখন প্রয়োজন কেবল উপযুক্ত একটা নিভৃত জায়গার। একটা জায়গা মনে মনে ঠিক করে রেখেছে সে। গতবার রডিনী সাহেবের সাথে ইংল্যান্ড যাওয়ার আগে সে আর রডিনী সাহেব গিয়েছিল উত্তরবঙ্গে। দার্জিলিংয়ের চায়ের খ্যাতি ইংল্যান্ডের এবং সারা বিশ্বে ছড়িয়ে আছে। কিন্তু শুধু চা নয়, সাহেবদের খুব পছন্দের ছুটি কাটানোর জায়গায় দার্জিলিং। তাই রডিনী সাহেবের সাথে যখন গতবার উত্তরবঙ্গে গিয়েছিল প্রদ্যুন, খুব ভালো করে ঘুরে দেখেছিল ওই শৈল শহর এবং তার পার্শ্ববর্তী এলাকা। তার মনে আছে দার্জিলিং শহরের থেকে একটু দূরে ভারী দুর্গম এক গ্রামে যাওয়া হয়েছিল। খুব মনে ধরেছিল জায়গাটা তার। শান্ত পাহাড়ের কোলে কুয়াশা ঘেরা একটা গ্রাম, পাইন বনে ঘেরা। প্রদ্যুন মনস্থির করল সেখানেই সে গড়ে তুলবে তার সাম্রাজ্য। ধীরে ধীরে অর্থের জোরে পুরো এস্টেটের মালিক হবে সে। যেমন ভাবা তেমন কাজ। যাত্রা শুরু হলো উত্তরবঙ্গের দিকে। জায়গা পছন্দ হলো লামাগাঁও নামের সেই গ্রামের এক কোণে পাহাড়ের ধারে। মূল গ্রামের চেয়ে বেশ খানিকটা দূরে নির্জন জায়গা, ঠিক যেমনটা প্রয়োজন প্রদ্যুনের গোপন পরিকল্পনার জন্য। প্রথমেই গ্রামবাসীদের মন জয় করে নিল সে তার সুচারু কথার জালে আর অর্থের জোরে। গ্রামের গরিব মানুষদের মধ্যে অঢেল জিনিস বিতরণ করা হলো।
নিজে দাঁড়িয়ে থেকে গ্রামের মানুষদের জন্য চার্চ প্রতিষ্ঠা করল সে, বানিয়ে দিল যাতায়াতের জন্য রাস্তা। গ্রামের মানুষেরা দেবতার মতো পুজো করত প্রদ্যুনকে। তবে এসবের সাথেই চলতে থাকলো তার নিজের জন্য কাউন্টি ক্যাসেল ধাঁচের এক বিরাট বাড়ি তৈরি, সেই পাহাড়ের ধারে নির্বাচিত জায়গাটায়। এই বাড়িটাই তার গোপন অভিসন্ধির প্রথম ধাপ। তারপর একসময় সেই নির্মাণ কার্য শেষ হলে সেখানেই বসবাস করতে শুরু করলো সে আর জোহান। সেদিন ছিল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, শয়তানের উপাসনার জন্য উপযুক্ত তিথি। নিরীহ গ্রামবাসীরা টের পায়নি কি ভয়াবহ এক উপাচার হচ্ছে সেই প্রাসাদের মতো বাড়িটার গহীন এক অন্ধকার চোরা কুঠুরিতে। শুধু গ্রামের একটা পরিবার অপেক্ষা করছিল তাদের ছেলের বাড়ি ফিরে আসার, কিন্তু ছেলেটা আর বাড়ি ফিরে আসেনি কোনোদিন। যে মুহূর্তে গ্রামের কুড়ে ঘরে বসে ছেলের দুশ্চিন্তায় অস্থির হয়ে উঠেছিল তার বাবা মা, সেই মুহূর্তে সেই ছেলেটার নিথর গলা কাটা মৃতদেহ পড়েছিল প্রাসাদের চোরা কুঠুরির মেঝেতে। ছেলেটার গলা থেকে চুইয়ে চুইয়ে পড়া তাজা রক্ত দিয়ে এক মনে শীষ দিতে দিতে মেঝের উপর তখন প্রদ্যুন আঁকছিল পঞ্চমুখী একটা তারার চিহ্ন। নিপুণ হাতে সেই আঁকা শেষ করে একটা বস্তার ভেতর থেকে রাশি রাশি সোনার গিনি মোহর এনে ঢেলে দেয় সে মেঝেতে। থালার উপর যেমন চুড়ো করে ভাত সাজানো হয়, সেরকমই মেঝেতে সোনার মোহরের গয়নার ছোট একটা স্তূপ। সেই স্তূপের উপর 16-17 বছর বয়সী ছেলেটার দেহটা টেনে এনে শোয়ানো হয়। এখনো অল্প অল্প খিঁচুনি রয়েছে ছেলেটার শরীরে, যদিও গলার নলিটা দিয়ে দেহের সব রক্ত প্রায় বেরিয়ে এসেছে। রক্তে ভেসে যাওয়া মেঝে আঁকা বড় পাঁচমুখী তারাটা উজ্জ্বল হয়ে উঠেছে। হলুদ সোনার উপর লাল রক্ত চকচক করে মোমের আলোয়। আর সেই পাঁচমুখী তারার শীর্ষবিন্দুতে বসে এক টানা সুরে মধ্যযুগীয় প্রাচীন ইংরেজিতে দুরূহ কিছু স্তবক আবৃত্তি করে চলে প্রদ্যুন। চোখ তার স্থির সে মৃতদেহের উপর, ঠোঁটে বিরামহীন মন্ত্রপাঠ। কারোর অপেক্ষায় তার চিত্ত ব্যাকুল। বাইরে হিমেল ঝোড়ো হাওয়ার দাপট প্রতি মুহূর্তে বেড়ে চলেছে। বাড়ির শক্ত সেগুন কাঠের জানলাও কেঁপে উঠছে ঝড়ের বেগে। সেকেন্ড কেটে মিনিট, মিনিট কেটে ঘন্টা বেরোয়, কিন্তু প্রদ্যুনের মন্ত্রপাঠ থামে না। একাগ্র চিত্তে সে অভীষ্টকে আহ্বান জানিয়ে যায়। হঠাৎ পাহাড়ের অন্ধকার গর্তগুলো থেকে পাইন বন পেরিয়ে আকুল সুরে একসাথে হাজার হাজার প্রাণী অশুভ ধ্বনিতে ডেকে উঠল। দামাল হাওয়ায় চেপে সেই শব্দ এসে পৌঁছল চোরা কুঠুরির মধ্যে। মুহূর্তে সচকিত হয়ে উঠল প্রদ্যুন। তবে কি সে আসছে? এই তো মোমবাতিগুলো ভয়ানকভাবে দপদপ করা শুরু করেছে। মৃতদেহটির উপর ধীরে ধীরে একটা কালো ছায়া ঘন হয়ে উঠছে প্রতি মুহূর্তে। ঠাস জমানো অন্ধকার আকার নিচ্ছে মানুষের মতো। সে মূর্তিমান শয়তানের সামনে হাঁটু গেড়ে বসে আভূমি নত হয় প্রদ্যুন। অস্ফুট উচ্চারণে ভারী গলায় সে বলে ওঠে, অল হেইল দ্য মাইটি ম্যামন, নরকপালের প্রিয় পুত্র। আমার ডাকে সাড়া দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। অল হেইল দ্য মাইটি ম্যামন। উত্তেজনায় সারা শরীর থরথর করে কাঁপতে থাকে তার। ধীরে ধীরে চোখ তাকায় শয়তানের দিকে। অন্ধকার প্রকোষ্ঠের ভেতর জলজলে হলুদ চোখে ম্যামন তাকিয়ে আছে তার দিকে। ভয়ে আত্মা শুকিয়ে যায় সেই দৃষ্টিতে। সারা ঘর পচা মরার গন্ধে আকুল। ভন ভন করে হাজার হাজার মাছি উড়ে বেড়াচ্ছে চারিদিকে। ভয়ানক নারকীয় এই পরিবেশ। কিন্তু ভয় পেলে চলবে না, চেয়ে নিতে হবে নিজের দাবি। তাই মাথা নত করেই আবার প্রদ্যুন বলতে শুরু করে, প্রচুর 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 অর্থ চাই প্রভু। এত অর্থ আমায় দাও, এত সম্পদ আমায় দাও, যাতে শুধু আমি কেন, আমার আগামী প্রজন্ম যেন বসে বসে খেতে পারে। প্রচুর অর্থ, প্রচুর সোনা আমায় দাও। ঘরের ভেতরটা পুঁতি গন্ধে ভরে উঠেছে। মোমবাতির বেলাগাম শিখার মাথা দোলানিতে ঘরটার রূপ ঘোরতর অলৌকিক। ম্যামনের হলুদ জলজলে দৃষ্টি এক মুহূর্তের জন্যেও প্রদ্যুনের ওপর থেকে সরেনি।
প্রতিটা মুহূর্ত যেন ঘন্টার মতো সময়কাল নিয়ে বেরোচ্ছে। তারপর এক সময় নিজের ডান হাতটা সামনের দিকে বাড়িয়ে দেয় ম্যামন, করমর্দনের ভঙ্গিতে। পুরুষটার চোখে খুশির জোয়ার। এই বাড়িয়ে দেওয়া হাতের অর্থ সে জানে। ম্যামন রাজি, তার ইচ্ছে মঞ্জুর। নারী, পুরুষ আর শিয়াল একসাথে এক স্বরে কথা বললে যেমন শব্দ হবে, অবিকল সেই রকম গলায় ম্যামন বলে ওঠে, You have to pay the price to get the gold. Once you get the wealth, your soul is sold. দাম চোকাতে সমস্যা নেই পুরুষটির। নিজের নশ্বর আত্মাটাই তো কেবল দিয়ে দিতে হবে ম্যামনকে। তার বদলে সোনা, রাশি রাশি সোনা, জেনারেশনাল ওয়েলথ। এক মুহূর্ত না ভেবে ম্যামনের বাড়িয়ে দেওয়া হাতটাকে নিজের ডান হাত দিয়ে চেপে ধরে। ডেভিলস হ্যান্ডশেক। বাইরের ঝোড়ো বাতাস যেন উড়িয়ে নিয়ে যাবে পুরো বাড়িটাকে। থরথর করে কাঁপতে থাকে মাটি। মোমবাতিগুলো উল্টে পাল্টে ছড়িয়ে পড়ে এদিক সেদিক। আর সেই সাথে নারী, পুরুষ আর শিয়ালের গলায় রক্ত জল করা এক নারকীয় হাসিতে ফেটে পড়তে থাকে ম্যামন। বনের সমস্ত অন্ধকারের জীব সেই পাশবিক অসুচি উল্লাসে গলা মেলায়। প্রদ্যুন অনুভব করে হাতে যেন দুনিয়ার শীতলতম বরফের ছ্যাঁকা লাগতে শুরু করেছে। কিন্তু তাও সে ম্যামনের হাতটা ছাড়েনি। মুহূর্তেই সেই শীতলতা সারা শরীরে, তারপর শরীর থেকে যেন তার রুহ আর তার আত্মাটাকে ধীরে ধীরে গ্রাস করতে থাকে। তার কানে ফিকে হয়ে আসতে থাকে ম্যামনের রক্ত হাসি। শরীরটা ঠান্ডায় ফ্যাকাশে নীল হয়ে ওঠে। ধীরে ধীরে ঘরের শেষ মোমবাতিটা নিভে আসে। নিভে আসে চোখের জ্যোতি। শুধু সেই পুরুষটির ঠান্ডা নীল ঠোঁটের কোণে এক চিলতে হাসি লেগে থাকে। সেই রাতের পর প্রদ্যুন সেনগুপ্তকে আর কেউ কোনোদিন দেখতে পায়নি। জোহান সেই দুর্গের মতো বাড়ি আগলে পড়ে থাকে। সে বিয়ে করে এক পাহাড়ি মেয়েকে। যথা নিয়মে তার সন্তান হয়। তারা সেই গ্রামেই বড় হয়। প্রতি মাসে কিভাবে যেন একটা বড় অঙ্কের টাকা জোসেফ পায় কারো থেকে। নিজের স্ত্রীকেও সে বলে না সেই টাকার উৎস। কেটে যায় বছর। প্রতি বছর পাহাড়ি বনে কুয়াশার আড়ালে একজন করে মানুষ হারিয়ে যেতে থাকে লামাগাঁও গ্রামের বুক থেকে। তারপর একদিন সেই পাহাড়ি গ্রামে আসে এক যুবক। সে নিজের পরিচয় দেয় প্রতাপ রডনি সেনগুপ্ত নামে। ইংল্যান্ড থেকে সে এসেছে সদ্য বিবাহিতা স্ত্রীকে নিয়ে তার বাবার খোঁজে। কিন্তু অদ্ভুতভাবেই সেই বাবার বানানো বাড়ি থেকে উধাও হয়ে যায় প্রতাপ। মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলে তার স্ত্রী সেই শোকে। তার ঠিকানা হয় পাগলা গারদে। সে তখন অন্তঃসত্ত্বা। সন্তানের জন্ম দেওয়ার কিছুকাল পরেই তার মৃত্যু হয়। সেনগুপ্ত পরিবারের পরের প্রজন্ম বেড়ে ওঠে এক অনাথ আশ্রমে। পাহাড়ি গ্রামের মানুষেরা ধীরে ধীরে ভুলে যেতে থাকে সেনগুপ্ত পরিবারকে। শুধু সেই বাড়িটা, সেই লাল পাতার ম্যাপেল গাছটা এক বুক রহস্য নিয়ে অপেক্ষা করে থাকে পরবর্তী উত্তর পুরুষের। চোখ খুলে তাকানোর পর প্রথমেই প্রাঞ্জল ভাবল সে বৃষ্টিতে ভিজছে। জামা কাপড় একেবারে ভিজে যাচ্ছে। জলের ছিটে এসে লাগছে চোখে মুখে। তারপর সামান্য ধাতস্থ হতেই একটা মানুষের মুখ চোখে ভাসল। জোসেফ একটা বোতল থেকে কনকনে ঠান্ডা জলের ছিটে দিচ্ছে তার চোখে মুখে। মেঝেতে শুয়ে আছে প্রাঞ্জল। ধর্মর করে উঠে বসল এবার। বাস্তব আর পরাবাস্তবের মাঝের সীমারেখায় দোদুল্যমান তার মস্তিষ্ক। ঘরের দরজা যেমন ছিল তেমনই আছে। কোনো ভেঙে পড়ার চিহ্ন নেই কোথাও। সোনা দানা মুহূর্ত দূরের কথা, এক কোনা বালি অবধি নেই মেঝে। মাথাটা কেমন খালি হয়ে আছে প্রাঞ্জলের। জোসেফ উদ্বিগ্ন মুখে কত কি বলে যাচ্ছে, সেসব প্রাঞ্জলের কানে ঢুকলেও মাথায় কিছুই ঢুকছে না। সবকিছু কি তবে আবার নিছকই স্বপ্ন ছিল? যদি স্বপ্নই হয় তবে প্রাঞ্জলের সারা শরীরে এমন ঘষা লাগা ক্ষত চিহ্ন কিভাবে এলো? শীতে সারা শরীর কাঁপছে ঠক ঠক করে। প্রাণ ভরে জল ঢেলেছে জোসেফ প্রাঞ্জলের গায়ে মাথায়। এখনই জামা কাপড় না বদলালে নিউমোনিয়া হওয়ার প্রবল সম্ভাবনা। জোসেফের কাঁধে ভর দিয়ে উঠে দাঁড়ায় প্রাঞ্জল।
জোসেফের গা দিয়ে উগ্র বুনো গন্ধটা ঝাপটা মারে আবার। মাথার ভেতরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। এমন অদ্ভুত স্বপ্নের কি কারণ? কেন এমন স্বপ্ন সে বারবার দেখছে? কিছুই ঠাহর হয় না তার। জোসেফের হাবভাব কেমন যেন অদ্ভুত লাগছে। চোখে মুখে অদ্ভুত এক দৃষ্টি, আর চোখে সে যে সবসময় লক্ষ্য করে চলেছে প্রাঞ্জলের গতিবিধি, তা প্রাঞ্জল নিজেও বুঝতে পারছে। নিচে সদর দরজায় কড়া নাড়ার আওয়াজ হতেই চকিত পায়ে জোসেফ নিচে নেমে গেল। আর তার কিছু সময় পরে ফাদার ব্রিগেনজা প্রবেশ করলেন ঘরে। থমথমে মুখ, প্রাণোচ্ছল পবিত্র হাসিটা আজ উধাও। জোসেফ কেন জানি প্রচণ্ড জড়সড় হয়ে এক কোনায় দাঁড়িয়ে রইল। তার দৃষ্টি ফাদারের দিকে এবং তাতে স্পষ্ট বিতৃষ্ণা লক্ষ্য করা যায়। ফাদারের সেদিকে ভ্রুক্ষেপ নেই। তিনি প্রাঞ্জলের পাশে বসে বললেন, প্রাঞ্জল, তোমার সাথে আমি একটু একান্তে কথা বলতে চাই, তাই এত সকাল সকাল চলে এলাম। বিরক্ত করলাম না নিশ্চয়ই? না ফাদার, বিরক্তির কোনো প্রশ্নই আসে না। আপনি বলুন কি কথা। ফাদার উত্তর না দিয়ে অর্থপূর্ণ দৃষ্টিতে একবার জোসেফের দিকে, তারপর একবার প্রাঞ্জলের দিকে চাইলেন। ইঙ্গিতটা বুঝল প্রাঞ্জল। ফাদার একান্তে কথা বলতে চান। জোসেফের উপস্থিতি কাম্য নয়, তাই প্রাঞ্জল জোসেফকে দুজনের কফি ও জলখাবারের ব্যবস্থা করতে বলল। অনিচ্ছা সত্ত্বেও ধীর পায়ে জোসেফ ঘর থেকে বেরিয়ে গেল। দরজা টেনে দিলেন ফাদার। তারপর প্রাঞ্জলের দিকে চেয়ে বললেন, একটা অদ্ভুত কথা মনে পড়তেই তোমার কাছে ছুটে এলাম প্রাঞ্জল। তোমার বাবার বিষয়। এতদিন আগেকার কথা কালকে মনে পড়েনি, আজ মনে পড়তেই তৎক্ষণাৎ চলে এলাম তোমার কাছে। প্রাঞ্জল চুপ করে রইল। ফাদার আবার বলতে শুরু করলেন, তোমার বাবা প্রণবেশ সেনগুপ্তর সঙ্গে আমার খুব বেশি আলাপ না থাকলেও তার মৃত্যুর কদিন আগেই তিনি এক অদ্ভুত কথা আমায় বলেছিলেন। তিনি স্বপ্ন দেখেছেন তার বাবা তাকে যেন ডাকছেন, বারবার করে তাকে ফিরে আসতে বলেছেন তাদের ভিটে বাড়িতে। আর তাই তো তিনি বায়ুসেনার চাকরি এক প্রকার ছেড়ে দিয়েই চলে এসেছিলেন এখানে। আরও একটা কথা তিনি আমায় বলেছিলেন, জানো তো? ফাদার একটু চুপ করলেন দম নেওয়ার জন্য। প্রাঞ্জল মন দিয়ে শুনছে তার কথা। ফাদার আবার কথা বলতে শুরু করলেন, প্রণবেশ বলেছিল প্রচুর ধনসম্পত্তির কথা। সে নাকি তোমাদের বংশের সম্পদ, প্রচুর সোনাদানা মোহরের গল্প। কিন্তু আমি সেসব বিশ্বাস করিনি। পুরনো বনেদি বংশের এমন গুপ্ত সম্পত্তির কথা শোনা যায় হর হামেশাই, কিন্তু আমার খটকা লাগছে অন্য জায়গাতে। মোহর কুড়িয়ে পেলে তুমি, তাও এমন প্রাচীন মোহর এই গ্রামে? হিসাব তো মিলছে না প্রাঞ্জল। আচ্ছা, তুমি কি কিছু গোপন করছো আমার কাছে? ফাদারের গলার স্বরটা কেমন ভারী শোনালো প্রাঞ্জলের কানে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, তার চেয়েও ভারী আর লোভাতুর স্বরে কেমন নেশাগ্রস্তের মতো প্রাঞ্জল উত্তর দিল, সেই সোনা, সেই সম্পত্তির স্বপ্ন আমিও দেখেছি ফাদার। আমি এখন বুঝতে পারছি যে কেন আমাকে ডেকে আনা হয়েছে এই বাড়িতে। সেই সম্পদের একমাত্র উত্তরাধিকারী আমি। সেই সোনা হবে শুধু আমার ফাদার। হঠাৎ হাত তুলে প্রাঞ্জলের কথা থামিয়ে দিলেন ফাদার। তারপর প্রাঞ্জলকে রীতিমতো অবাক করে দিয়ে বৃদ্ধ ব্রিগেনজা হ্যাচকা টানে খুলে ফেললেন দরজাটা। ধরা পড়ে যাওয়া ফেলফেলে দৃষ্টিতে দাঁড়িয়ে আছে জোসেফ, হাতে ট্রেতে খাবার আর কফি। কিন্তু সে যে দরজার বাইরে দাঁড়িয়ে ফাদার আর প্রাঞ্জলের কথা শুনছিল লুকিয়ে লুকিয়ে, সেটা বোঝার জন্য খুব বেশি মাথা খাটাতে হয় না। কড়া একটা ধমক দিতে যাবে প্রাঞ্জল, জোসেফ তার আগেই টেবিলে তাড়াহুড়ো করে খাবার নামিয়ে রেখে চলে গেল। প্রাঞ্জল বলল, এই জোসেফকে আমার ঠিক সুবিধার বলে মনে হয় না ফাদার। কেমন যেন অদ্ভুত হাবভাব, চোখের চাহনি দেখে খুব ধুরন্ধর বলে মনে হয়। ফাদার সামান্য হাসলেন সেই কথায়, তারপর বললেন, এই জোসেফ কিন্তু বহু পুরনো লোক প্রাঞ্জল। মানুষের বাইরেটা দেখে বিচার করা কি ঠিক? শুনেছি আজ থেকে প্রায় 150 বছর আগে যখন তোমার কোনো এক পূর্বপুরুষ এই বাড়ি তৈরি করেন, সেই সময় থেকেই এই জোসেফরা বংশ পরম্পরায় তোমাদের পরিবারের বাটলার। প্রাঞ্জল আর কিচ্ছু বলে না, চুপ করে যায়। তারপর অন্য প্রসঙ্গে যায় সে। ফাদার, আমারও আপনাকে কিছু বলার আছে। আমি আবার কালকে একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। আপনি বিশ্বাস করবেন না ফাদার, এমনই আশ্চর্য আর জীবন্ত সেই স্বপ্ন।
প্রাঞ্জল ফাদারকে কালকে রাতের পুরো ঘটনাটা আগাগোড়া বলল। ফাদার ব্রিগেন্সের ভ্রুকুটি আরও ঘন হলো গত রাতের ঘটনা শুনে। তিনি যেন গভীরভাবে কিছু নিয়ে ভেবে চলেছেন। তারপর একসময় ফাদার বলে উঠলেন, আচ্ছা প্রাঞ্জল, এই যে ধনরত্ন, সোনা, মোহর তুমি স্বপ্নে দেখছো, তোমার মনে হয় না এসব কিছুর সাথে তোমায় সেই অদ্ভুত চিঠিটা লিখে ডেকে আনার কোনো সম্পর্ক আছে? অবশ্যই মনে হয় ফাদার, দুটো জিনিস একসাথেই ঘটেছে। যেদিন আমি চিঠি পাই, আমি স্বপ্নে ধনরত্ন দেখি, আর সেই থেকেই শুরু হয়েছে এই সমস্ত অদ্ভুত স্বপ্ন দেখা। রোজ রাতেই কিছু না কিছু অদ্ভুত স্বপ্ন দেখা দিচ্ছে। আমার মন বলছে প্রাঞ্জল, কোথাও একটা বড় সড়ো গোলমাল রয়েছে। তোমাদের পরিবারের ইতিহাস আমার জানা নেই, কিন্তু তোমার বাবা প্রণবেশ জীবনের শেষ দিনগুলোতে এমনই গুপ্তধনের কথা বলতেন, এই লামা গাউনতে এসেও। তার কিছুদিন পরেই তার আকস্মিক মৃত্যু হয়। সেই ঘটনার এতদিন পর আবার তোমার ফিরে আসা, আবার সেই ধনরত্নের প্রসঙ্গ, না না না, এত কিছু তো সমাপতন হতে পারে না। কিছু একটা গড়বড় তো আছেই। প্রাঞ্জল মুখে কেবল একটা বললেও মনে মনে ফাদারের কথাকে 100% সম্মতি জানালো। সে নিজেই এটা ভাবছিল কিছু সময় আগে। সবকিছু সমাপতন হতে পারে না, তার বংশের কিছুই তার জন্য নেই। এই বংশের ইতিহাস কি, কোন ঘটনা লুকিয়ে আছে চিরায়ত অতীতের পাতায়, কিছুই যে তার জানা নেই। শুধু এইটুকু জানে যে সে তাকে উত্তরাধিকারী বুঝে নিতে হবে। অন্তত চিঠিতে সেরকমই লেখা ছিল। যদিও প্রায় 30 বছর আগে মৃত একজন মানুষের থেকে কিভাবে উত্তরাধিকার বুঝে নেওয়া সম্ভব তা বোঝার চেষ্টা করা যুক্তির বাইরে। যদি বংশের অতীতকে ভালোভাবে জানা যেত কোনোভাবে, তাহলে হয়তো আজকের এই গোলক ধাঁধার উপর থেকে কিছুটা হলেও পাতলা হতো রহস্যের চাদর। কেমন যেন অদৃশ্য কারোর হাতের সুতোর টানে কাঠপুতুল হয়ে আছে প্রাঞ্জল। কদিন পরেই যার বিদেশ যাওয়ার কথা, নিজের কাছের মানুষকে ছেড়ে এই সময় দুর্গম এক পাহাড়ি গ্রামের শতক পেরিয়ে যাওয়া এক বাড়িতে বসে নিজের বর্তমান নিয়ে অনিশ্চিত হয়ে পড়ে থাকতে হচ্ছে। নিজের অসহায় অবস্থার কথা ভেবে শরীরের ভেতরটা কেমন যেন জ্বালা করে ওঠে প্রাঞ্জলের। সে দেশের একজন প্রতিশ্রুতিমান বৈজ্ঞানিক। তার মেধা, তার বিচক্ষণতা আর 5টা সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি। তাকে কেউ ভেবে আড়াল থেকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে আর সেটাই চুপচাপ মুখ বুজে সহ্য করে কারোর ইশারায় পুতুল হয়ে থাকার মতো মেরুদণ্ডহীন প্রাঞ্জল নয়। কদিনের মানসিক পরিশ্রম, উৎপীড়ন তাকে সহ্যের শেষ সীমায় নিয়ে এনে ফেলেছে। এবার একটা এসপার নয় ওসপার করার সময় এসেছে। কালকে নিজেই বাড়িটা কিছুটা সে ঘুরে দেখেছে। আজকে আবার ভালো করে সবটা দেখা দরকার দিনের আলোয়। সাথে ফাদারের সাহায্য নেওয়া যেতেই পারে। মনির কথা ফাদার ব্রিগেন্সাকে বলতেই তিনি এক কথায় রাজি হয়ে গেলেন। কিন্তু জোসেফকে হাঁটানো দরকার। সবসময় পেছনে ঘুরঘুর করলে অনুসন্ধানের অসুবিধা। বুদ্ধি করে প্রাঞ্জল জোসেফকে দার্জিলিং শহরে পাঠিয়ে দিল কিছু জরুরি জিনিস কিনে আনার জন্য। দুর্গম রাস্তা, যানবাহন সেরকম পাওয়া যায় না, তাই এখন গেলে বিকেলের আগে ফিরে আসার কোনো সম্ভাবনাই নেই। জোসেফ কিছুতেই ফাদার আর প্রাঞ্জলকে রেখে দার্জিলিং যেতে রাজি নয়। প্রথমে অনুরোধ, শেষে রীতিমতো ধমকে আদেশের সুরে বলতে নিমরাজি হয়েও জোসেফ বেরিয়ে পড়ল মনিবের নির্দেশ পালন করতে। রাস্তার বাঁকে জোসেফের শরীরটা মিলিয়ে যেতেই প্রাঞ্জল আর ফাদার ব্রিগেন্সা বাড়িটা ঘুরে ঘুরে দেখতে থাকলেন। কথায় কথায় প্রাঞ্জল জানালো যে এর আগে একবারই ফাদার এই বাড়িতে এসেছেন, তার বাবা মারা যাওয়ার পর। তারপর এই প্রথম। তাই দুজনে ঠিক করলো প্রথমে বেসমেন্ট থেকে শুরু করে ধীরে ধীরে সমস্ত বাড়িটা তারা ঘুরে দেখবে। বেশিরভাগ ঘরের দরজায় তালা দেওয়া। সমস্ত কিছু ঘুরে ফিরে দেখার পরেও যখন সন্দেহজনক সেরকম কিছু পাওয়া গেল না, তখন ফাদার খানিকটা হতোদ্যম হয়েই বললেন, প্রাঞ্জল, আমাদের মনে হয় এবার লাইব্রেরি ঘরটাই ভালো করে খুঁজে দেখতে হবে। চলো, আর কোথাও তো বাকি রাখলাম না, ওখানেই এবার খুঁজতে যাই। দেখি বইপত্র ঘেঁটে কিছু যদি বেরোয়। চলো। প্রাঞ্জলও মনে মনে তেমনটাই ভাবছিল। দুজনে মিলে এসে দাঁড়ালো লাইব্রেরির ঘরের সামনে। বিরাট লাইব্রেরি, হাজার হাজার বই, পুরাতন খবরের কাগজের কালেকশন, কি নেই সেই লাইব্রেরিতে। পড়ুয়া যে কোনো মানুষের মনে লোভ ধরানোর মতো জায়গা। প্রাঞ্জলও তাই লাইব্রেরিতে এসে যেন চেনা পরিবেশ ফিরে পেল। একটা জিনিস খেয়াল করল প্রাঞ্জল, যে একটা বিপুল পরিমাণ জায়গা জুড়ে কেবল আইনের বই। সে বইগুলো মোটেই নতুন নয়। বইয়ের পাতাগুলো ঝুড়ো হয়ে এসেছে। সাবধানে ওল্টাতে হয়, না হলে
খসে যাবে বাইন্ডিং থেকে। পাতায় পাতায় পুরনো দিনের গন্ধ শেষ হবে। বেশিরভাগ বইয়ের সামনের পাতায় ফাউন্টেন পেনে তুখর হস্তাক্ষরে লেখা নাম জল করছে, প্রদ্যুন সেনগুপ্ত। ফাদারকে সেটা দেখায় প্রাঞ্জল। সন্দেহ নেই এই প্রদ্যুন সেনগুপ্ত প্রাঞ্জলের কোনো এক পূর্বপুরুষ, কিন্তু তার সম্পর্কে এর চেয়ে বেশি কিছু ফাদার জানে না। আবার শুরু হলো লাইব্রেরির চিরুনি তল্লাশি। শেষে দুপুর যখন প্রায় 12:30, লাইব্রেরির এক বইয়ের তাকের উপর থেকে শতাব্দী প্রাচীন ধুলোমাখা একটা চামড়ার সুটকেস খুঁজে পায় প্রাঞ্জল। একটু কসরত করে সেই সুটকেস খুলতেই চকচক করে ওঠে ফাদার আর প্রাঞ্জলের চোখ দুটো। চামড়ায় মোড়া প্রায় 10 ডায়েরি রয়েছে এর মধ্যে। ডায়েরি বড়ই ব্যক্তিগত জিনিস, অন্যের ডায়েরি পড়া মোটেই ভালো কাজ নয়, কিন্তু প্রাঞ্জলের এখন সেসব নীতিশাস্ত্র নিয়ে ভাবার সময় নেই। প্রাঞ্জল বসে সেই ডায়েরিগুলোর থেকে একটা তুলে নিয়ে পাতা উল্টাল। ফাদার তখন পড়ে আছেন পুরনো খবরের কাগজের গাদায়। এক মনে উল্টে যাচ্ছেন আলাদা আলাদা করে বাইন্ডিং করে রাখা কিছু বিশেষ খবরের কাগজের কাটিং। ডায়েরির মালিক প্রদ্যুন সেনগুপ্ত, যে প্রায় 10 বছর মতো ডায়েরি রয়েছে এই সুটকেসে। ডায়েরির লেখক প্রদ্যুন সেনগুপ্ত নিজেই, নিজের জবানিতে লেখা। ডায়েরির তারিখটা দেখে মনে মনে অবাক হয়ে যায় প্রাঞ্জল। আজ থেকে প্রায় 125 বছর আগেকার এই ডায়েরি। হলুদ খেরো কাগজের উপর সুন্দর ইংরেজি হাতের লেখা। খুব ডিটেলে লেখা নয়, কিন্তু ঘটনা প্রবাহের সংক্ষিপ্ত বর্ণনা। প্রাঞ্জল খেয়াল করলো প্রতিদিনের দিনপঞ্জি নয়, বিশেষ বিশেষ কিছু দিনের ঘটনা লেখা রয়েছে ডায়েরির পাতায়। তাই গোটা একটা ডায়েরি হলেও তাতে বিবরণ রয়েছে খুব কম সংখ্যক। গোটা ডায়েরিটা পড়তে খুব বেশি সময় লাগলো না তার, তবে রীতিমতো আশ্চর্য হয়ে গেল সে যে এতদিন আগে তারই এক পূর্বপুরুষ এমন অদ্ভুতভাবে পাড়ি দিয়েছিলেন বিদেশে, তাও খোদ ইংল্যান্ডে। এই ডায়েরিতে প্রদ্যুনের ইংল্যান্ড পৌঁছানোর বিবরণটুকুই আছে, তাই তাড়াতাড়ি পরের ডায়েরির দিকে হাত বাড়ায় প্রাঞ্জল। তন্ময় হয়ে ডুবে যায় অতীতের স্মৃতির পাতায়। প্রদ্যুনের লন্ডন কলেজে ভর্তি হওয়া, আইন পাশ করে ওকালতি শুরু, প্রভূত উন্নতি, বিয়ে, স্ত্রী সন্তান নিয়ে সুখের জীবনের এক কাহিনী প্রথম দিকে ডায়েরিগুলোতে। প্রথম হোঁচটটা লাগে প্রাঞ্জলের ইয়র্কশায়ার কাউন্টি সাইডের একটা ঘটনায়। খুব একটা বিশদভাবে লেখা নেই, কিন্তু উল্লেখ আছে কামপিপাসু এক ডাইনির কথা। কিভাবে একজন সম্ভ্রান্ত উকিল জড়িয়ে পড়তে পারে একজন গেঁয়ো অশিক্ষিত ডাইনির সাথে, তা প্রাঞ্জল কিছুতেই মেলাতে পারে না। সেই ডাইনির থেকে নাকি আবার একটা পুরনো বই পেয়েছিল প্রদ্যুন। এতক্ষণ একজন সফল প্রতিষ্ঠিত বাঙালি যুবককে লন্ডনে নিজের স্বপ্ন পূরণের সুন্দর আলো ঝলমলে কাহিনী পড়ছিল প্রাঞ্জল। এবার যেন ধীরে ধীরে অশুভ অন্ধকার এক মেঘ এসে দাঁড়ালো সবার সামনে। প্রাঞ্জল অনুভব করল প্রদ্যুনের প্রতিটা দিনলিপির অক্ষরে অক্ষরে প্রকাশ পাচ্ছে লোভ, লালসার ভীষণ রকমের অর্থলিপ্সা। শেষ ডায়েরিটা অর্ধেক লেখা। শুরু হয়েছে প্রদ্যুনের পুনরায় ভারতে ফিরে আসার ঘটনা থেকে। এই ডায়েরির প্রথম পাতাতেই একটা সেপিয়া টোনের পুরনো ছবিও পায় প্রাঞ্জল। এক মুহূর্ত লাগে না ছবির পুরুষটিকে তার চিনতে। এই লোকটার বিশাল এক বাঁধানো অয়েল পেন্টিং রয়েছে এই বাড়ির বসার ঘরের দেওয়াল জুড়ে। এই তবে প্রদ্যুন সেনগুপ্ত, সাথে একজন ইংরেজ মহিলাও রয়েছেন, কোলে তার শিশুপুত্র। ছবিটা একপাশে সরিয়ে রেখে ডায়েরির লেখায় মন দেয় প্রাঞ্জল। লামাগাঁও গ্রামের উল্লেখ পেতে প্রাঞ্জল ফাদারকে ডেকে নেন পাশে। একসাথে দুজনে পড়তে থাকে শেষ ডায়েরিখানা। ডায়েরির লেখাগুলো খানিকটা এরকম: 23 মার্চ 1911। আজকে আমি আমার স্বপ্ন পূরণের প্রথম ধাপে পা দিলাম। লামাগাঁওয়ে এসে পৌঁছেছি আজ 3 দিন হলো। সেনগুপ্ত ভিলার জন্য জমি পাওয়া গেছে। গ্রামের মানুষের জন্য 50 মণ খাদ্যশস্য জোগাড় করেছে জোহান। বিলিয়ে দেওয়া হয়েছে সেসব। ওষুধপত্র আনা হয়েছে, দেওয়া হয়েছে শীতের পোশাক। গরিব ভিখারিগুলোর কাছে আমি ভগবান আজ থেকে। যখন হাত পেতে জিনিস নিয়ে আমায় প্রণাম করে যাচ্ছিল সবাই, মনে এক অদ্ভুত তৃপ্তি পাচ্ছিলাম। নিজেকে সর্বশক্তিমান ভগবানের চেয়ে কম কিছু মনে হচ্ছিল না। আমি নিজেকে অমর করে রেখে যাব। এই গ্রামে নিজেকে আমি ভগবানের আসনে বসাতে হবে। একটা চার্চ করে দিতে হবে এই গ্রামের জন্য। জোহানকে সেই মতো নির্দেশ দিয়েছি। ভিলা তৈরির কাজ শুরু করতে হবে সেই সাথে। তারপর আসবে দ্বিতীয় ধাপ। প্রাঞ্জল প্রশ্ন ভরা চোখে ফাদার ব্রিগেন্সার দিকে তাকালো, কিন্তু ফাদার মাথা নেড়ে কিছু না বলেই সেই প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। লামাগাঁও গ্রামের একমাত্র চার্চের প্রতিষ্ঠাতা যে প্রাঞ্জলের পূর্বপুরুষ, তা এতদিন ফাদারেরও অজানা ছিল। আবার ডায়েরির পাতায় মনোনিবেশ করল দুজনে।
পরের লেখা মাস 4 পরে। তার মানে এই 3 মাসে সেরকম উল্লেখযোগ্য কিছু ঘটেনি। 3 আগস্ট 1911। আজকে অতি উল্লেখযোগ্য একদিন। চার্চের উদ্বোধন করলাম নিজে হাতে, কিন্তু না, পাথরের ফলকে নিজের নাম লিখে আমি ঝুলিয়ে রাখবো না চার্চের বাইরে। মানুষ যাতে আমায় ভুলে না যায় তার ব্যবস্থা পাকা করে যাচ্ছি। ভিলা তৈরির কাজ প্রায় শেষের দিকে। সেই শেষ কাজ হলে এই চার্চের জন্য উপযুক্ত একজন সেবায়েত আনার ব্যবস্থা করব। গ্রামের মানুষেরা আজকাল আমায় রাজুবাবু বলে ডাকে। শুনতে বড়ই মিষ্টি লাগে এই ডাক। আমি তো এটাই চাইতাম। মানুষের মনে রাজা হয়েছি, এবার শুধু রাজোচিত সম্পদ লোভের অপেক্ষায় আছি। খুব বেশি দিন বাকি নেই সেটা হতেও। ভিলা তৈরি শেষ হোক, তারপর হবে শেষ কাজ। এরপর আবার মাসখানেক পরের বিবরণ। 2 সেপ্টেম্বর 1911। আজকে প্রথমবারের জন্য পা রাখলাম আমার স্বপ্নের ভিলায়। আমার কোনো পৈতৃক বসত বাড়ি ছিল না। সারা জীবন মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বড় হয়েছি। সম্বল বলতে ছিল কেবল আমার মেধা আর আমার বুদ্ধি। তার জোরেই আজকে আমি রাজা হয়েছি, পেয়েছি রাজার সম্মান। এবার শুরু হবে আসল রাজা হওয়ার খেলা। জোহান ছেলেটা বড় ভালো, কোনো কাজেই না নেই, যা বলি তাই শোনে। আজকে যখন জোহানকে একটা ছেলে ধরে আনতে বললাম গ্রাম থেকে, বিনা প্রশ্নে রাজি হয়ে গেল। এমন প্রভু ভক্ত ভৃত্যই তো চাই। ভিলার চোরা কুঠুরি প্রস্তুত আছে। কালকে খুব সুন্দর এক যোগ রয়েছে, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আমার উপাচারের জন্য এমন সুবর্ণ সময়কাল আর হয় না। জোহান যাকে ধরে আনবে সেই ছেলেটাকে আহুতি দিয়ে আমি আমার সমস্ত ধন সম্পদ অর্পণ করব ম্যামনকে। যদিও সেই ধন সম্পদের চেয়ে হয়তো আমার নশ্বর আত্মা বেশি কাম্য হবে ম্যামনের, তবে তাতে কিছু যায় আসে না। আমার উদ্দেশ্য সিদ্ধ হলে আমি হব কালজয়ী। আমার অর্থ প্রাচুর্যের সীমা থাকবে না। আজ চার্চে যাব একবার। নিজের অতুল কীর্তিকে অমর করার আগে নিজের অমরত্বটা চাক্ষুষ করার মজাই আলাদা। এটাই ছিল ডায়েরির শেষ লেখা। প্রাঞ্জলের মাথায় অজস্র প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আবার। কিসের উপাচার, কিসের অমরত্ব, ম্যামনকে? এই সব প্রশ্নগুলো মাথার ভেতর পোকার মতো কিলবিল করছে প্রাঞ্জলের। ফাদার কিন্তু বসেনি। প্রচণ্ড বিচলিত হয়ে পায়চারি শুরু করেছেন ঘরের মধ্যেই। ঘন ঘন মাথা নেড়ে চলেছেন। মুখটা দুশ্চিন্তায় কালো হয়ে আছে। প্রাঞ্জল আর থাকতে না পেরে বলে উঠল, ফাদার, আমাকে একটু বুঝিয়ে বলবেন কি হচ্ছে কি এসব? কিসের উপাচার? ম্যামানি বা কে? ফাদার কয়েক মুহূর্ত চুপ করে থাকেন, তারপর নিচু গলায় বলতে শুরু করেন, প্রাঞ্জল, তুমি 7 সিনস জানো? তুমি তো হিন্দু। তোমাদের ধর্মে যেমন রয়েছে ষড়রিপু, খ্রিস্টান ধর্মে তেমনি উল্লেখ আছে 7 সিনসের। সেই 7 সিনসের মধ্যে সবচেয়ে ভয়ানক সিন বা পাপ হল গ্রিড, বাংলায় যাকে বলে লোভ। প্রাচীন গ্রন্থ অনুসারে ম্যামন হল নরকের এক উঁচু শ্রেণীর শয়তান। মহাশয়তান লুসিফারের প্রিয় এক পুত্র এই ম্যামন। কথিত আছে ম্যামন হলেন নিজেই মূর্তিমান লোভ। লোভী মানুষেরা নিজের লোভ চরিতার্থ করার জন্য এমন হীন কাজ নেই যা করেনি। মধ্যযুগে মানুষ অনেক রকমের রিচুয়ালস পালন করত। ব্ল্যাক ম্যাজিক, শয়তানকে আবাহন করে নিজেদের স্বার্থসিদ্ধি করা ইত্যাদি ছিল খুবই মামুলি ব্যাপার। তবে ধীরে ধীরে ঈশ্বরের আলোকে এই নোংরা অভ্যাস কমে আসে। তবে লুকিয়ে চড়িয়ে চলতই এইসব অনাচার। আমার মন বলছে প্রাঞ্জল, তোমার পূর্বপুরুষ প্রদ্যুন নিশ্চয়ই জড়িয়ে পড়েছিল এই ব্যাপারে। নিজের লোভ চরিতার্থ করার বাসনায় নিশ্চয়ই এই বাড়িতেই পালন করা হয়েছিল কোনো উপাচার, আহুতি দেওয়া হয়েছিল কোনো নিরপরাধ মানুষকে। লেখা পড়ে আমার সেই রকমই মনে হচ্ছে। প্রাঞ্জল যেন নিজের কানকে বিশ্বাসই করতে পারছে না। তার পূর্বপুরুষ এমন একজন শিক্ষিত মানুষ প্রদ্যুন কিনা অর্থের লোভে এমন পাপ কাজে জড়িয়ে পড়েছিল। সেই পাপের বোঝাই কি বয়ে আসছে সেনগুপ্ত বংশের প্রজন্মের পর প্রজন্ম। মুখের ভেতরটা ক্রমেই তিতকুটে লাগতে শুরু করেছে প্রাঞ্জলের। কিছুক্ষণ আগেই যে অদেখা অজেনা পূর্বপুরুষের জন্য গর্বিত হচ্ছিল,
তার প্রতি বিতৃষ্ণায় মন ভরে উঠল একেবারে। অন্ধকার হয়ে আসছে বাইরে, উঠে আলো জ্বালালো প্রাঞ্জল। ফাদার এবার চার্চে ফিরে যাবেন। প্রায় সারাটা দিন প্রাঞ্জলের সাথে কাটিয়েছেন তিনি। তাকে দরজা অবধি এগিয়ে দিতে গেল সে, তবে যাওয়ার আগে একটা অদ্ভুত কথা বললেন ফাদার ব্রিগেন্সা। কিছু রহস্যই থেকে যায় প্রাঞ্জল। দিনের আলোর মতো সব কিছু পরিষ্কার হওয়ার পরেই হয়তো দেখবে রাতের মতো অন্ধকার নেমে এসেছে। সাবধানে থেকো, কোনো প্রয়োজন হলে আমাকে খবর দিও, কেমন? প্রাঞ্জল ঠিক ধরতে পারল না কথাটার মানে, তবে আজকাল তার অভ্যাস হয়ে গেছে। যা হচ্ছে তার সাথে কদিন ধরে, তার কতটুকুই বা সে বুঝতে পারছে। বসার ঘরে এসে আনমনে চোখ যায় প্রদ্যুনের বিরাট অয়েল পেন্টিংটার দিকে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে প্রাঞ্জল ভাবে, কি অদ্ভুত এই মানুষটি, কি ভয়ানক লোভ থাকলে তবেই এমন নীচ কাজ করা সম্ভব একজন এমন মেধার মানুষের পক্ষে। লোভ, ছোট্ট একটা শব্দ, কিন্তু কি ভয়ানক তার ব্যাপ্তি। তবে লোভ কি প্রাঞ্জলের নিজের নেই? কথাটা ভাবনাতে আসতেই বিবেকের ছোট্ট একটা কামড় লাগে মনে। লোভ তো তারও আছে। স্বপ্নে না ছুতে পারা ওই সোনাদানার লোভই তো তাকে এই পাহাড়ি গ্রামে টেনে এনেছে। সে তো নিজেও লোভের দাস, তাই এত অতিপ্রাকৃতিক ঘটনার পরেও এই বাড়ি ছেড়ে যেতে তার মন চায় না। হঠাৎ করে কি যেন মনে পড়ে যায় প্রাঞ্জলের। এক ছুটে লাইব্রেরিতে ছুটে গিয়ে হাতে তুলে নেয় শেষ ডায়েরিটা। পাতা উল্টে শেষ লেখাটা বের করে পড়তেই চমকে শিউরে ওঠে প্রাঞ্জল। চোরাকুঠুরি লেখা রয়েছে না? হ্যাঁ, এই তো প্রদ্যুন নিজের হাতে লিখে রেখেছেন সে কথা। কিন্তু দুবার ঘুরেও কোনো চোরাকুঠুরি তো সে খুঁজে পায়নি। তবে কি সেখানেই রয়েছে সমস্ত সম্পদ? সেখানেই লুকিয়ে রাখা আছে মোহর সোনাদানা? বিচলিত হয়ে ওঠে সে। জোসেফ এখনো ফেরেনি, অনেক ঘরের তালা বন্ধ, সেগুলো খুলে দেখা দরকার। চোরাকুঠুরি খুঁজে বের করতেই হবে। আবার সারা বাড়ি চিরুনি তল্লাশি শুরু করে সে একাই। বাড়িটা ঘুরে দেখতে দেখতে একটা জায়গাতে এসে থমকে দাঁড়ায়। বসার ঘরের দেওয়ালটা যেখানে অয়েল পেন্টিংটা লাগানো, সে দেওয়ালটা অপেক্ষাকৃত বেশি মোটা লাগছে না বাকি সব দেওয়ালের থেকে? এমন অসঙ্গতির কি কারণ থাকতে পারে? তবে কি কিছু লুকোনো রয়েছে সেই ছবির পিছনে? ভাবনাটা মাথায় আসতেই ছবিটার সামনে এসে দাঁড়ায় প্রাঞ্জল। ইলেকট্রিকের আলোয় উজ্জ্বল হয়ে রয়েছে প্রদ্যুনের ছবিটা। চোখ জোড়া যেন প্রাঞ্জলকেই দেখে চলেছে এক দৃষ্টিতে। গায়ের জোর লাগিয়ে ঠেলতে শুরু করে প্রাঞ্জল ফ্রেম সমেত ছবিটাকে। বড্ড ভারী, কিন্তু ধীরে ধীরে সরে যেতে থাকে সেই ছবি। আর ছবির পেছন থেকে বেরিয়ে পড়ে দেওয়ালের মাঝে একটা ছোট্ট তালা দেওয়া দরজা। কিছু না ভেবেই একটা ভারী লাঠির বাড়িতে সেই তালা ভেঙে ফেলতে দরজা খুলে প্রাঞ্জল দেখতে পায় একটা সিঁড়ি নেমে গেছে নিচের দিকে। অন্ধকার গ্রাস করছে সেই সিঁড়ির নিচের ধাপগুলো, শুধু উপরের কয়েকটা ধাপ চোখে আসছে। প্রাঞ্জলের ওপর যেন প্রেত ভর করেছে। সেই সিঁড়ি বেয়ে নামতে শুরু করেছে নিচের দিকে, হাতে একটা টর্চ। তার আলোতেই আলোকিত হয়েছে কিছুটা, তবে অন্ধকার দূর হয়নি। অনেকগুলো ধাপ নেমে আসার পর একটা সমতল জমিতে এসে দাঁড়ায়। হিসেব করে বুঝতে পারে এই চোরা কুঠুরির মূল বাড়ির বাইরে কোথাও এনে ফেলেছে তাকে। মাটির নিচে হলেও হাওয়া চলাচলের রাস্তা আছে, ঠিক যেমন বাড়িতে ডাকাত পড়লে পালিয়ে যাওয়ার সুড়ঙ্গ পথ থাকতো আগেকার বাড়িতে। এই রাস্তাও অনেকটা তেমনই। সামনের দিকে এগোতে থাকে প্রাঞ্জল। কিছু দূর গিয়ে ডান দিকে একটা দরজা চোখে পড়ে। রাস্তা আরও চলে গেছে সামনের দিকে, কিন্তু প্রাঞ্জলের চোখ আটকে গেছে সেই দরজার নিচের দিকে। ভেতর থেকে হলুদ এক আভা ছড়িয়ে পড়ছে অন্ধকার রাস্তায়। টর্চটা নিভিয়ে দেয় প্রাঞ্জল। উত্তেজনায় বুকটা মনে হচ্ছে এবার ফেটে যাবে, কিন্তু আর পিছিয়ে আসার রাস্তা নেই। তাকে রহস্যের শেষটুকু দেখতেই হবে। ধীরে ধীরে কোনো শব্দ না করে একটু একটু করে দরজাটা খুলে সে। তারপর ভেতরে চোখ রাখতেই তার অন্তরাত্মা ভয়ে বিস্ময়ে আতঙ্কে গলার কাছে এসে আটকে যায়। কি দেখছে সে ভেতরে? সব এ কি আদেও সম্ভব? বিরাট ঘরটার ভেতর স্তূপ করে রাখা সোনার পাত, মোহর, নুড়ি পাথরের মতো মেঝে গড়াগড়ি খাচ্ছে মহামূল্য মণিমাণিক্য। একধারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক অনেক মানুষের কঙ্কাল। আর সেই ধনরত্নকে মাকড়সার মতো করে জড়িয়ে ধরে বসে রয়েছে একটা অদ্ভুত জীব। এই পৃথিবীর কোনো প্রাণী সেটা হতে পারে না। কালো চামড়ায় ঢাকা একটা মানুষের অবয়ব, তার সারা শরীরে লেগে রয়েছে সোনার মোহর, হিরে মুক্ত।
মাংস গলে যাওয়া মুখে নোংরা দাঁতের শাড়ি, চোখের কোঠরে ধকধক করে জ্বলছে দুটো লাল আগুনের দানা, কোমরের নিচে পা নেই। সেই জায়গাতে তার 10খানা লম্বা লম্বা সুরের মতো হাত, আর সেই মূর্তিমান প্রেত রাশি রাশি সোনার উপর বসে একটা করে সোনার মোহর তুলছে, আর পরম আনন্দে সেটা নিজের ওই পচা গলা মুখের ভেতর ঢুকিয়ে দিচ্ছে। এক কামড়ে চূর্ণ হয়ে যাচ্ছে সোনার মোহর। পরম আসলে সে সোনার মোহর খেয়ে চলেছে সেই ভয়ঙ্কর প্রেত, একটা একটা করে। আর ঠিক সেই ধনভাণ্ডারের নিচে কুণ্ডলি পাখি শুয়ে আছে বিরাট আকারের কালো কুচকুচে নেকড়ে বাঘের মতো কিছু একটা। আন্ধুয়া নাকি গ্রিম, যা হয় হোক, প্রাঞ্জলের স্নায়ু এই ভয়ঙ্কর অতি প্রাকৃতিক দৃশ্যের জন্য প্রস্তুত ছিল না। সে বুঝতে পারে ঠান্ডা এক কুচি বরফ যেন ধীরে ধীরে তার শির দ্বারা বেয়ে নিচের দিকে নেমে আসছে, আর তার সাথে উষ্ণ এক ধারা ভিজিয়ে দিচ্ছে তার প্যান্ট। হাতের জোর কমে আসছে নিজের অজান্তে, আর ঠিক তখনই ঘটল সেই ঘটনাটা। হাতের টর্চটা সশব্দে আছড়ে পড়ল নিচেতে। সঙ্গে সঙ্গে আগুন লাল চোখ তুলে সেই প্রেত ঘুরে তাকালো দরজার দিকে। প্রাঞ্জল তখন বিহ্বল হয়ে দাঁড়িয়ে সেই দরজায়। এক নিমেষে সেই প্রেত হাতের আঙুল তুলে অদ্ভুত আওয়াজে ইশারা করল, আর ভীত প্রাঞ্জল দেখল সাক্ষাৎ মৃত্যুর মতো সেই কালো নেকড়েটা উঠে দাঁড়িয়েছে, ধীর পায়ে হেঁটে আসছে তার দিকেই। কেউ যেন চিৎকার করে প্রাঞ্জলকে বলল, ওরে বাঁচতে চাস তো পালা প্রাঞ্জল, পালা। প্রাঞ্জল কোনো দিকে না তাকিয়ে সোজা দৌড় মারল সামনের দিকেই। হাতের টর্চটা মেঝেতেই পড়ে আছে। অন্ধকারেই পাগলের মতো সে দৌড়তে থাকলো সেই সুড়ঙ্গমে। পেছন থেকে ছুটে আসছে সেই নরকের নেকড়েটা, প্রতি মুহূর্তে যেন আরো আরো কাছে চলে আসছে, আরো কাছে সেটা। ফুসফুস দুটো যেন এবার ফুটো হয়ে যাবে তার, কিন্তু দৌড় সে থামালো না। অনেক অনেক দূরে একটু আলো দেখা যাচ্ছে না? যেভাবে সম্ভব পালাতেই হবে সেদিকে। পেছনে সেই কালান্তক নেকড়ের নিঃশ্বাস আর জান্তব গজরানি তাড়া করে আসছে। দৌড়তে দৌড়তে এসে একটা জাফরির মতো চৌকো জানলার সামনে এসে দাঁড়িয়েছে প্রাঞ্জল। কাচের সেই জাফরি এক লাথিতে ভেঙে দিয়ে হামাগুড়ি দিয়ে একটা বড় হল ঘরের মতো জায়গাতে এসে উঠল সে। পাশেই একটা বড় আলমারি রয়েছে। শেষ দমটুকুকে কাজে লাগিয়ে সেই ভারী আলমারিটা ঠেলে এনে জাফরির মুখটা বন্ধ করতেই প্রাঞ্জল টের পেল সেই নেকড়ে বাঘের মতো প্রাণীটা সজোরে সেটাকে ধাক্কা মারছে। প্রাণপণে সেই আলমারিটা চেপে ধরে দাঁড়িয়ে থাকলো। কোনোভাবেই আন্ধুয়াকে ঢুকতে দেওয়া যাবে না। তারপর ওপর থেকে ধাক্কার জোর কমে আসতেই সেই আলমারিতে হেলান দিয়ে বসে হাঁপাতে থাকলো প্রাঞ্জল। মৃত্যুকে চোখের সামনে এত কাছ থেকে কোনো দিনও সে দেখেনি। মাথা একটু ঠান্ডা হতে চারিদিকে নজর ঘোরাল। আশ্চর্য ব্যাপার, সে তো চার্চে চলে এসেছে। অদ্ভুত তো, তার বাড়ি থেকে চার্চ অব্দি তবে সুড়ঙ্গ পথ রয়েছে। এটাও কি ফাদারের অজানা ছিল? ফাদার চার্চে নেই, কেউই নেই, তবে যিশুর পায়ের কাছে কয়েকটা মোমবাতি জ্বলছে। সেই আলোতে কিছুটা অন্ধকার দূর হয়েছে। প্রাঞ্জল আর পারল না। তার বিজ্ঞান পড়া মনের সমস্ত যুক্তি, সমস্ত বিশ্বাস ধুলোয় মিশে গেছে কিছুক্ষণ আগেই ওই নিজের চোখে দেখা অলৌকিক দৃশ্য আর ঘটনা প্রবাহে। সে মনের সব অবিশ্বাস দূর করে প্রভু যিশুর ক্রুশবিদ্ধ মূর্তির সামনে, তারপর চোখ বন্ধ করে প্রাণপণে প্রার্থনা করতে শুরু করল। সে হিন্দু, সে প্রার্থনার নিয়ম জানে না। শুধু মনের সৎ চিন্তার ব্যাকুল হৃদয় নিয়ে এই সমূহ বিপদ থেকে উদ্ধারের জন্য প্রার্থনা জানিয়ে যেতে থাকল হাঁটু মুড়ে বসে। কিন্তু একটা ক্ষীণ হাসির শব্দে প্রাঞ্জলের সেই তন্ময় প্রার্থনা ভেঙে গেল অচিরে। কোথা থেকে যে সেই হাসির শব্দ আসছে বুঝতে পারেনি প্রাঞ্জল, কিন্তু বুঝতে পারল অন্য একটা জিনিস। যেদিন থেকে প্রথম পা রেখেছে এই চার্চে, সেদিন থেকে কি যেন একটা খাপছাড়া লাগতো তার। কিছু একটা নিয়ে অস্বস্তি হতো। এতদিন সে বুঝতে পারেনি সেই অস্বস্তির কারণ, কিন্তু আজ এই অশুভ সন্ধ্যায় আলো আধারি এই চার্চে যিশুর মূর্তির দিকে মুখ তুলে চাইতেই কয়েক মুহূর্তের জন্য প্রাঞ্জলের হৃৎপিণ্ড যেন স্তব্ধ হয়ে গেল। দুহাত ছড়িয়ে তিনি রয়েছেন যিশুর মতোই, ক্রুশের সাথে তার হাত দুটো পেরেক দিয়ে গাঁথা, কোমরে যিশুর মতোই এক টুকরো কাপড়, কিন্তু মুখটা তো যিশুর নয়। মুখটা অবিকল প্রদ্যুনের মুখের মতো। বাইরে মনে হয় ঝড় উঠেছে। প্রবল জোরে বাজ পড়ল খুব কাছেই একটা।
দমকা হাওয়ায় যেন সবকিছু ভেঙে চুরে নিয়ে যাবে। কি অভাবনীয় কুটিল মস্তিষ্ক প্রদ্যুনের। গ্রামের মানুষের অজ্ঞতাকে কাজে লাগিয়ে সত্যিই সে নিজেকে অমর করে রেখেছে। বছরের পর বছর পুজো পেয়ে আসছে সেই ভগবানের আসনে বসে থাকা সাক্ষাৎ শয়তান। মোমবাতির কাঁপা কাঁপা আলোয় প্রদ্যুনের যিশুরূপী মূর্তিটা অপার্থিব এক হাসি হাসছে প্রাঞ্জলের অসহায়তায়। হঠাৎ পেছনে খট করে একটা আওয়াজ হতেই চমকে ফিরে তাকালো প্রাঞ্জল। ফাদার ব্রিগেনজা দরজা খুলে প্রবেশ করলেন চার্চের ভেতর। প্রাঞ্জল ছুটে গেল ফাদারের দিকে, আর আর্তনাদের মতো করে কয়েকটা শব্দ বেরিয়ে এলো তার গলা ছিঁড়ে। ফাদার, এ কি করে সম্ভব? আপনি কি দেখেননি এতদিন যিশুর মুখ যে প্রদ্যুনের মতো? এত বছর ধরে শয়তানকে পুজো করে চলেছে এই গ্রাম। ফাদার কথা বললেন না, ঠোঁট ফাঁক করে একটু হাসলেন শুধু। প্রাঞ্জল দেখল হাসলে ফাদারের গজদাঁত দুটো দেখা যায়। মোমবাতিগুলো থরথর করে কয়েকবার যেন কেঁপে উঠল। প্রাঞ্জল বিরক্ত হয়ে উঠল ফাদারের এই ব্যবহারে। ফাদার, আপনি হাসছেন? আমি কি মজা করছি আপনার সাথে? আপনি বলুন আপনি এতদিন দেখেননি? গ্রামের মানুষরা না হয় আসল যিশুকে চেনে না, তারা ছোটবেলা থেকে যিশুকে প্রজন্মের পর প্রজন্ম ধরে এইভাবেই দেখে আসছে। কিন্তু আপনি তো শিক্ষিত শহুরে মানুষ, আপনি বুঝতে পারেননি? ফাদারের মুখের হাসি আরো চওড়া হলো এবার। বিশ্রী গলায় শব্দ করে হাসতে হাসতে ফাদার ব্রিগেনজা বলে উঠল, হায় প্রাঞ্জল, হায়। আমার কথা ছাড়ো, তুমি নিজেই তো এখনো কিছুই বুঝতে পারোনি। মোমবাতির সেই কাঁপা আলোয় অবাক প্রাঞ্জল অবিশ্বাস ভরা চোখে দেখল ফাদারের গজ দাঁত দুটো বড় হচ্ছে, প্রতি মুহূর্তে আরো তীক্ষ্ণ, আরো সঞ্চল হয়ে আরো রক্ত পিপাসু হয়ে উঠছে। চোখের মনি দুটো ক্রমেই সাদা রঙের হয়ে যাচ্ছে, তার শরীরটা ফুলে ফেপে আরো দুটো পা বেরিয়ে আসছে। কালো রোমে সারা শরীর ঢেকে যাওয়ার সময় খানিকটা মানুষের আর খানিকটা নেকড়ের মতো গলায় ফাদার ব্রিগেনজা বললেন, তোমায় বলেছিলাম প্রাঞ্জল, মানুষের বাইরেটা দেখে বিচার করা কি ঠিক? এই ছিল ফাদার অ্যান্টনি ব্রিগেনজার শেষ বলা কথা। প্রাঞ্জলের চোখের সামনেই ধীরে ধীরে নিজের আসল রূপ ধারণ করে গ্রিম। অবিকল সেই বইয়ের দেখা ছবির মতো, স্বপ্নে দেখা সেই আতঙ্কের মতো। ভয় পেয়েছে প্রাঞ্জল, কিন্তু তার সাথে এমনভাবে প্রতারিত হওয়ায় রাগ আর হতাশাটাও কম নেই। প্রথম দিন থেকে প্রাঞ্জল ফাদারকে বিশ্বাস করে এসেছিল সেই শয়তান কিনা নিজেই প্রতিটা মুহূর্তে নিয়ন্ত্রণ করে গিয়েছে প্রাঞ্জলের গতিবিধি, সাহায্য করে গেছে এমনভাবে যাতে প্রাঞ্জল নিজেই এসে ধরা দেয়। এমন বিশ্বাসঘাতকতা মানুষকে দিয়ে অনেক অসাধ্য সাধন করিয়ে নেয়। প্রাঞ্জল হাতের কাছে একটা পিতলের মুন্দানি পেয়ে সেটা হাতে করে ছুটে যায় প্রাঞ্জল ওরফে গ্রিমের দিকে। কিন্তু অচিরেই নিজের ভুল বুঝতে পারে প্রাঞ্জল। এক ঝলক বিদ্যুতের মতো এক ভীষণ ধাক্কায় প্রাঞ্জলকে মাটিতে ফেলে সজোরে দুটো পা কামড়ে ধরে গ্রিম। দাঁতগুলো মনে হয় যেন বরফের সঞ্চের মতো শরীরে বিঁধে যায়, আর অবলীলায় গ্রিম প্রাঞ্জলের শরীরটাকে টানতে টানতে নিয়ে যেতে থাকে দরজার দিকে। সারা পাহাড় জুড়ে তখন মুষলধারে বৃষ্টি পড়ছে। এখন যদি প্রাঞ্জলকে এই নরকে নেকড়ে টেনে নিয়ে যায় রাস্তা দিয়ে, তাহলে কেউ দেখতেও পাবে না, কেউ এই বৃষ্টিতে বাইরে থাকবে না। গ্রিম বোধহয় সেটাই ভাবছিল। টানতে টানতে প্রাঞ্জলকে নিয়ে যাবে বাইরে, কিন্তু দরজা দিয়ে বাইরে বেরোতে যাবে সেই মুহূর্তে আচমকা একটা কাণ্ড ঘটল। কিসের এক আঘাতে ছিটকে পড়ল গ্রিম এক কোণে। প্রাঞ্জলের চোখের সামনে পৃথিবীটা তুলে উঠল। ছিটকে পড়ার আঘাত সামলাতে সামলাতেই দেখল জোসেফ একটা বড় ছুরি হাতে দাঁড়িয়ে। ছুরিটার মাথায় জড়ানো রয়েছে সত্যিকারের একটা ক্রুশ। সেই ছুরির এক আঘাতেই গ্রিমের ছায়া কালো শরীরে ক্ষত দেখা দিয়েছে। আহত অবাক চোখে সে তাকিয়ে আছে জোসেফের দিকে। তারপর ভয়ানক এক গর্জন করে জোসেফের কাঁধের কাছে কামড়ে ধরল প্রবল আক্রোশে। ফিনকি দিয়ে তাজা রক্ত ছিটকে ওঠে, কিন্তু সেই সাথে জোসেফের হাতের ছুরি আমূল বিঁধে যায় সেই নেকড়ের বুক বরাবর। এক আর্ত চিৎকার করে জোসেফের কাঁধে ছেড়ে দিয়ে তীরের মতো সেটা নেমেষে হারিয়ে যায় ধূসর বৃষ্টি আর কালো অন্ধকারে। রক্তে আর বৃষ্টির জলে চার্চের চাতালটা ভিজে যাচ্ছে। জোসেফ কোনো মতে হাত বাড়িয়ে কাছে ডাকতে চায় প্রাঞ্জলকে, কিন্তু
গলা দিয়ে গোঙানি বেরিয়ে আসে। প্রাঞ্জল ছুটে এসে জোসেফের মাথাটা কোলে তুলে নেয়, টেনে তাকে চার্চের ভিতরে এনে দেওয়ালে হেলান দিয়ে বসিয়ে দেয়। জোসেফ কাঁপা কাঁপা হাতে সেই ছুরিটা হাতে তুলে দেয় প্রাঞ্জলের, তারপর বলে, এই ছুরিটা হলি ওয়াটার দিয়ে শুদ্ধ করা প্রাঞ্জল, কোনো শয়তানের স্পর্শ সহ্য করতে পারবে না, এটাকে সাবধানে রাখো। অতি কষ্টে কথা বলতে হচ্ছে জোসেফকে, কাঁধের ক্ষত থেকে অবিরাম রক্তপাত হচ্ছে, কিন্তু তাও অনেক কিছু তাও বলার বাকি প্রাঞ্জলকে। সে আবার বলতে শুরু করল, শেষ করো তোমার বংশের অভিশাপ। তোমার এক পূর্বপুরুষ যে পাপ করেছে এই পাহাড়ের মাটিতে, সে পাপের প্রায়শ্চিত্ত করে আসছে প্রজন্মের পর প্রজন্ম। তোমার বাবা, দাদু, তোমার প্রপিতামহ এবং তার আগের পুরুষেরা হারিয়ে গেছে। হয়েছে এই বাড়ির চোরা কুঠুরিতে ধন সম্পদের লোভে আর শয়তানের অভিশাপে। তুমি চেষ্টা করো প্রাঞ্জল, শয়তানকে শেষ করতে। ধীরে ধীরে কণ্ঠস্বর ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে আসে জোসেফের। কাঁধের ক্ষত থেকে রক্ত বেরিয়ে প্রায় পুরো শরীরটাই রক্তশূন্য হয়ে পড়েছে তার। শেষবারের মতো চোখ দুটো বুজে আসার আগে জোসেফ বলে উঠল, শয়তানের উপাসনায় হেল্প করেছিল আমার পূর্বপুরুষ, আমার মৃত্যু দিয়ে যেন সে শয়তানের ধ্বংসে শুরু হয়। তুমি হেরেছেও না প্রাঞ্জল। জোসেফের নিথর দেহটা মাটিতে পড়ে গেল আলগোছে। প্রাঞ্জল তখন শক্ত মুঠিতে ধরে আছে সেই পবিত্র ছুরিটা। তারপর উন্মত্তের মতো খোঁড়াতে খোঁড়াতে ছুটে গেল সেই যিশুরূপী প্রদ্যুনের মূর্তিটার দিকে। গায়ের সমস্ত জোর এক জায়গায় করে পেতলের ভারী মোমদানিগুলো ছুঁড়ে মারতে থাকলো মূর্তিটার দিকে। টুকরো টুকরো হয়ে ভেঙে ছড়িয়ে পড়ল সেই মূর্তি মেঝেতে। ভূতে পাওয়া মানুষের মতো সেই ভাঙা জাফরির দিকে হেঁটে গেল সে। চোখ লাল হয়ে আছে উত্তেজনায়। শেষ দেখে ছাড়বে সে এবার। হামাগুড়ি দিয়ে ঢুকে এলো সেই সুড়ঙ্গটার মধ্যে, হাতে শক্ত করে জোসেফের দেওয়া ছুরিটা নিয়ে। খোঁড়াতে খোঁড়াতে ক্ষত বিক্ষত পায়ে এগিয়ে গেল সেই চোরা কুঠুরির দিকে। কুঠুরির দরজা খুলতেই বিশ্রী একটা গন্ধ এসে ঝাপটা মারল প্রাঞ্জলে। আর চোখের সামনে আবার সেই হাজারো সোনা মানিক মোহরের ঝলকানি। সোনার স্তূপের ওপর হাওয়ায় ভেসে আছে সেই প্রেত। পায়ের কাছে বসে আছে গ্রিম। গ্রিম আহত, কিন্তু এখনো তার শক্তি কমে যায়নি। কিন্তু প্রাঞ্জল জানে তার আসল বোঝাপড়া এই প্রেতের সাথে। সে নিজের সাহসের শেষটুকু নিয়ে ছুটে যেতে চায় সেই প্রেত মূর্তির দিকে, কিন্তু তার আগেই সে ভয়ঙ্কর প্রেত মাকড়সার মতো একটা হাত বাড়িয়ে প্রাঞ্জলকে পেঁচিয়ে ধরে, শূন্যে তুলে ধরে তাকে। প্রাঞ্জলও প্রস্তুত ছিল। সে আস্তিনে লুকিয়ে রাখা ছুরিটা বের করে এক কোপ বসিয়ে দেয় সেই সুরের মতো হাতটায়। কিন্তু পর মুহূর্তেই আরও এই 2-3টে সুরের মতো হাত দিয়ে তার একটা থামের সাথে চেপে ধরে ছুরি সমেত হাতটা পিচমোড়া করে জড়িয়ে বেঁধে ফেলে সেই প্রেত। ছুরি ধরে থাকা ডান হাতটাকে মুচড়ে ধরে সুরগুলো। ধীরে ধীরে অদ্ভুত কায়দায় হেঁটে এগিয়ে আসে সেটা প্রাঞ্জলের দিকে। প্রাঞ্জলের মুখের সামনে নিজের বিভৎস মুখ এনে বিশ্রী কণ্ঠে বলে, নিজের বাপ দাদাদের গায়ে ছুরি মারতে লজ্জা করে না হারামজাদা? এ যে এত সোনা, এত হিরে, এত মোহর আগলে বসে রইলা এতদিন বংশধরের জন্য, সে নাকি এসে ছুরি মারছে? হায় শয়তান! অদ্ভুত সেই গলার স্বর। একজন নয়, একাধিক পুরুষ একই সময়ে একই কথা উচ্চারণ করলে যেমন শোনাবে, ঠিক সেরকম গলায় কথা বলছে প্রেত। প্রাঞ্জল যে বিস্মিত হতেও ভুলে যায়। সে ছটফট করে ওঠে বাঁধনমুক্ত হওয়ার জন্য। চারিদিকে সোনার উপর ঝুঁকিয়ে ওঠে আলোয় চোখ জ্বালা করছে। সে প্রেত কিন্তু থেমে নেই। সে বলে চলেছে অবিরাম, কত কষ্ট করে এই উপাচার করলাম, শয়তানের প্রিয় পুত্র ব্যামনকে ডেকে আনলাম সফলভাবে।
নিজের আত্মা দিয়ে পেলাম পৃথিবীর সেরা সম্পদ। এই সোনার ভান্ডার পৃথিবীর সমস্ত সোনার ভান্ডারকে হার মানাবে। প্রতি বছর একটা করে প্রাণ আহুতি দিলেই সোনা দ্বিগুণ হয়ে যাবে। সে হোক গ্রামবাসীদের প্রাণের আর দাম কতটুকু। ম্যামেনের থেকেই এই ক্রিমকে পাই আমি। ওই আমার শিকার ধরে এনে দেয়। কিন্তু প্রাঞ্জল, শুধু তুই শিকার ধরলে হবে না, সময় হলেই যে বংশধরকে এসে বুঝে নিতে হয় দায়বার। যেমন তোমার কেমন চিঠি লিখে ডেকে নিয়ে এলাম। প্রাঞ্জল শান্ত হয়ে শোনে সেই কথাগুলো। তার এখনো অবাক হওয়া কিছু বাকি রয়েছে। এমনকি চেয়েছিলাম এত ধন সম্পদ দাও, যাতে শুধু আমি কেন, আমার পরের প্রজন্ম বসে খেতে পারে। সেই থেকে বসে আছি এই ওপর ধন সম্পদ আঁকলে। এই সোনা আমার খাবার, এই সোনা আমার অভিশাপ। কিন্তু এই সোনাই আমার সবচেয়ে বড় লোভ। ঠিক সময় মতো বংশধর আসে, আমার আত্মাহীন শরীর তাদের অন্তরাত্মাকে ধারণ করে বেঁচে থাকে। তাদের আত্মাও আমার কাছে বিলীন হয়, আমার সাথেই তারা সোনা খেয়ে বেঁচে থাকে। ঠিক যেমনটা আমি চেয়েছিলাম মেহমানের কাছ থেকে। আমি সোনা বাড়াতে থাকি, আমি অমর হয়ে থাকি এই প্রকোষ্ঠে প্রাঞ্জল। ঠিক যেমন তোমার বাবা এসেছিল আজ থেকে 30 বছর আগে। আজকে তুমি এসেছো তোমার উত্তরাধিকার বুঝে নিতে। প্রাঞ্জলের মাথায় কথাগুলো তীরের মতো গিয়ে বেঁধে। সে এক মনে চেষ্টা করছে প্রদ্যুনের এই প্রেত অবয়বকে কথায় ব্যস্ত রাখতে। সে নাছর বান্দার মতো প্রশ্ন করে, আর আমি যদি না চাই এই উত্তরাধিকার নিতে, কি করবে প্রদ্যুম্ন? আমি চাই না এই সোনা, এতে রক্ত লেগে আছে। অসংখ্য নিরপরাধ মানুষের রক্তের বিনিময়ে এই সোনা তুমি পেয়েছো। এমন পাপের ধন আমার লাগবে না। হিস হিসে গলায় প্রদ্যুন বলে ওঠে, মূর্খ, যেদিন থেকে আমার পাঠানো চিঠি পেয়ে এখানে এসেছিস, সেদিন থেকেই তোর আর মুক্তি নেই। তোর একটু হলেও লোভ তো হয়েছিল সোনা। ওই লোভের পথে বিষ ঢুকতে তোর আত্মায় নিস্তার নেই। কিন্তু এবার অবাক হওয়ার পালা প্রদ্যুনের। প্রাঞ্জলের কি মাথা খারাপ হয়ে গেল তবে? না হলে এভাবে পাগলের মতো হাসছে কেন সে? প্রদ্যুনের প্রেত শরীর ঘুরে দাঁড়ায় প্রাঞ্জলের দিকে। আর ঠিক সেই মুহূর্তে হাতের ছুরিটা হাত বদল করে গেঁথে দেয় সেই প্রেতের হাতের মতোর সুরগুলিতে। ভয়ঙ্কর আর্তনাদ করে ওঠে প্রদ্যুন। বাঁধন মুক্ত হয়ে ছাড়া পেয়েই প্রাঞ্জল সেই ছুরিটা হাতে নিয়ে ছুটে যায় প্রদ্যুনের দিকে। বিপদের গন্ধ পেয়ে গ্রিম ছুটে আসতে চায়, কিন্তু তার আগেই চকিতে প্রাঞ্জল সেই পবিত্র ছুরিটা আঙুল বসিয়ে দেয় সেই প্রেতের বুক বরাবর। একবার, দুবার, তিনবার প্রাঞ্জলের পা কামড়ে ধরে সজোরে তাকে একধারে ছুঁড়ে ফেলে দেয় গ্রিম। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। প্রদ্যুনের প্রেতের মতো শরীরটা ধীরে ধীরে মেঝেতে লুটিয়ে পড়ে। মাথা ফেটে একদিক থেকে রক্ত পড়ছে প্রাঞ্জলের, কিন্তু তারপরেও সে উঠে দাঁড়ায়। একটা সুযোগ সে পেয়েছে এবার। তার বংশের শেষ পুরুষ সে নিজেই। যদি সে নিজের ইচ্ছায় উত্তরাধিকার গ্রহণ না করে, তবে তো এই প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসে এই পাপের খেলা শেষ হবে। সে কিছুতেই লোভে পা দেবে না। শয়তান প্রদ্যুনকে দুর্বল করে দিয়েছে সে। এবার কফিনের শেষ পেরেক পোতার পালা। এই বংশই যদি না থাকে, কোথায় থাকবে বংশের সম্পদ? কোথায় যাবে বংশের পাপ? এই বংশই যদি আর না থাকে, তাহলে কোথায় যাবে বংশের সাথে লেগে থাকা অভিশাপ? একটাই রাস্তা, অমোঘ সে পথ, কিন্তু অভ্যর্থ। প্রাঞ্জল বুঝতে পারে বছরের পর বছর চলে আসা এই মৃত্যু মিছিল, এই লোভের আগুন সবকিছু শেষ করে দিতে পারে সে নিজে। হাতের ছুরিটার দিকে একবার তাকায় সে, একবার চারিদিকের অশেষ ধনসম্পত্তির দিকে চোখ যায় তার। তারপর নিজের মনের লোকটাকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে সজোরে ছুরিটা বসিয়ে দেয় নিজের বুকের বাম দিকে। এক ঝলক রক্তের স্রোত বেরিয়ে আসে প্রাঞ্জলের মুখের থেকে।
তারপর ধপ করে তার প্রাণহীন শরীরটা আছড়ে পড়ে সোনার স্তূপে, ঠিক প্রদ্যুনের দেহটার পাশে। সেনগুপ্ত বংশ, মেধাবী বংশ, লোহের টানে সোনার টানে শেষে এক তাল রক্তের মাঝে পড়ে থাকে নিথর হয়ে। বাইরে তখন বৃষ্টি থেমে গিয়েছে। রাত শেষ হয়ে সকাল হতে চলেছে। দিনের প্রথম আলোয় পাহাড়ের মাথাগুলো লাল হয়ে আছে। তিন মাস পর। এর পরের গল্প খুব বেশি নেই। প্রাঞ্জলকে খোঁজার জন্য তোলপাড় চলে ছোট্ট সেই পাহাড়ি গ্রাম জুড়ে, কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যায় না। পাওয়া যায়নি তার কোনো চিহ্ন। প্রাঞ্জল চলে যাওয়ার পর বড্ড একা লাগে সৌমির। অনেক খুঁজেছে, চেষ্টার ত্রুটি রাখা হয়নি। পুলিশ, প্যারামিলিটারি, ডগ স্কোয়াড সবাই খোঁজার ত্রুটি রাখেনি, কিন্তু কোথাও একটা সূত্র মেলেনি। পাওয়া যায়নি প্রাঞ্জলের কোনো খবর। সে যেন হঠাৎ করেই উধাও হয়ে গেছে রাতারাতি। তেমনই উধাও হয়ে গেছেন চার্চের ফাদারও। জোসেফের মৃতদেহ আরও রহস্য বাড়িয়ে দিয়ে যায়। সৌমি এখনও তাই আশা ছাড়েনি। কলিং বেল বাজলেই তার এখনো মনে হয় ওই বুঝি প্রাণ এলো। মাঝরাতে ঘুম ভেঙে পাশে হাত বাড়িয়ে সে প্রাঞ্জলকেই খোঁজে। এই সময়ে যাকে সবচেয়ে কাছে প্রয়োজন তাকেই হারিয়ে ফেলে বড্ড একা হয়ে গেলে সৌমি জানে তাকে বাঁচতে হবে। তার শরীরে যে এখন বড় হচ্ছে ছোট্ট আরেক প্রাঞ্জল। 3 মাসের প্রেগনেন্সি পেরিয়ে 4 মাসে পড়ল। প্রাঞ্জলকে সে বলতে পারেনি লামাগাঁও যাওয়ার আগে। এমন খুশির খবর এমন মুহূর্তে দিতে চায়নি সে। প্রাঞ্জলের যেদিন জন্মদিন সেদিনই পিরিয়ডে ডেট মিস হয়েছিল তার। কদিন পর টেস্ট করে শিওর হয়, কিন্তু প্রাঞ্জল তখন লামাগাঁও যাবার চিন্তায় পাগল। তাই আর এই নতুন খবর দিয়ে তাকে বিচলিত করতে চায়নি। ভেবেছিল পরে বলবে, বলা হয়ে উঠল না। প্রাঞ্জল আর ফিরল না। বলতে না পারার আক্ষেপ হয়তো কোনোদিনও যাবে না সমীর, তবে তার আর প্রাঞ্জলের আগত সন্তানকে নিয়েই সে বাকি জীবনটা কাটাবে, এমনটাই ভেবে রেখেছে সে। একা ফ্ল্যাটের ব্যালকনিতে বসে থাকতে থাকতে নিচের দিকে চোখ যায় সৌমির। এত বড় একটা কালো কুকুর কোথা দিয়ে এলো? বাপরে বাপ, ঠিক যেন নেকড়ের মতোই দেখতে। এইদিকেই যেন তাকিয়ে আছে সাদা সাদা চোখ দিয়ে। সৌমির ভালো লাগে না। নিজের ভারী হয়ে যাওয়া পেটটা সামলে ধীরে ধীরে ব্যালকনি থেকে ঘরে ঢুকে পড়ে। দূরে, অনেক অনেক দূরে পাহাড়ি সেই গ্রামের মাটিতে তখন কান পাতলে শুনতে পাওয়া যাবে মাটির নিচের চোরা কুঠুরিতে বসে কেউ এক মনে সোনা চিবিয়ে চলেছে উত্তর পুরুষের অপেক্ষায়। শুনছিলেন লেখক সৌম্যদীপ সূত্রধরের কলমে উত্তর পুরুষ গল্পের অন্তিম পর্ব। সম্পাদন এবং কাস্টিংয়ে সৌরভ এবং মেঘনা, পরিচালনা এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে সৌরভ, এডিটিংয়ে শায়র, পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। আমাদের গল্পগুলি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আরও নতুন নতুন গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো গল্প এলে তার নোটিফিকেশন সরাসরি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। শুনতে থাকুন মিডনাইট ফ্যান্টাসি।